আজকের সেশন ওইটা নিয়ে আমরা কিভাবে প্রপার গাইডেন্স পাবো, কিভাবে হচ্ছে প্রপার ইনসাইটস পাবো। তো আজকের সেশনে আমরা এই গাইডেন্স এন্ড ইনসাইটস এর জন্য ডেকে নিচ্ছি আমাদের অনারেবল গেস্টকে। প্লিজ ওয়েলকাম ফয়সাল কাইয়ুম ইনান ভাইয়া। Working as a program research associate at CPD and who will be joining July 2025 pre-doctoral fellowship at University of Chicago under the guidance of Professor Nobel laureate professors Lars Hansen and Göran Mark. Okay, so আজকে যে টপিকটা সবাই দেখলেন, তো টপিকটার অ্যাকচুয়ালি সাজেশনস ইনান ভাই দিয়েছিলেন। তো আমরা শুরুতেই ওনার কাছে জানবো যে উনি অ্যাকচুয়ালি কি ভেবে বললেন যে আর উই অ্যাকচুয়ালি ডুইং ইট রাইট অর রং। তো ভাইয়ের কাছ থেকে শুনি। নামটা সাজেস্ট করার পেছনে আমার একটা ছোট একটা কারণ আছে। তো যখন হচ্ছে গিয়ে আমি ডিসাইড করলাম যে আমি বাইরে পড়াশোনা করতে যাব বা বাইরে পড়তে যাব, তো তখন দেখলাম যে সব যেখানেই যাই সিনিয়ররা সবাই সাজেস্ট করছে যে হ্যাঁ একটা জিআরই দিয়ে ফেলো, একটা আইএলটিএস দিয়ে ফেলো, একটা টোফেল দিয়ে ফেলো, হ্যাঁ দিয়ে ফেলো। তারপরে আমি বললাম যে আচ্ছা তারপরে হোয়াট নেক্সট। তো তারপরে তারা বললো যে তারপরে একদিক থেকে অ্যাপ্লিকেশন করা শুরু করবা। তো সব জায়গায় ফার্স্টে যেটা করবা একটা বিশাল লিস্ট অফ মিড টায়ার ইউনিভার্সিটি বানাবা। তারপর আমি বললাম যে মিড টায়ার ইউনিভার্সিটি জিনিসটা বানাই। তো তারা বললো যে মিড টায়ার ইউনিভার্সিটি জিনিসটা হচ্ছে যে যারা 400 থেকে 1000 র্যাঙ্কিংয়ে তারা হচ্ছে সবাই মিড টায়ার। তারপর আমি বললাম যে কেন উপরেরগুলোতে করবো না কেন? তারপর তারা বললো যে হ্যাঁ তোমার তো রেজাল্টও একটু ভালো আছে, তুমি উপরেরগুলোতেও করো, হয়ে যাবে। তো বাট আমরা দেখছিলাম, মানে আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে মাস্টার্স ইনটেকে, বিশেষ করে আমাদের যেখানে সবার ইচ্ছা থাকে মাস্টার্স বা পিএইচডি ইনটেকে রিসেন্টলি যদি আমরা বলি যে টপ 100 ইউনিভার্সিটিতে ইউএসএতে কথা বলছি আমি, তো সেটা খুবই কঠিন যদি হচ্ছে শুধুমাত্র আমরা জিআরই দিয়ে যে সে জায়গায় যেতে চাই, শুধু জিআরই বা শুধু আইএলটিএস এগুলোর বেসিসে যদি যেতে চাই। তারপর আমি ভাবলাম যে মানে তাহলে সমস্যাটা কি হচ্ছে, মানে কেন হচ্ছে না। তারপরে খোঁজ নিতে নিতে দেখলাম যে এখন একটা নতুন প্রোগ্রাম ইকোনমিক্সে স্টার্ট হয়েছে, যেটাকে হচ্ছে তারা বলে হচ্ছে প্রি ডক্টরাল ফেলোশিপ। সেটা বিভিন্ন নামে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, সাধারণত ইউএসএর ইউনিভার্সিটিগুলোতেই সবচেয়ে বেশি। আর এর পরে আমি সেটা নিয়ে কথা বলবো। তো তখন মনে হলো যে এটা আবার কি। তো তারপরে দেখলাম যে না, প্রি ডক্টরাল ফেলোশিপটা আসলে এখন এটা খুব বেশি প্রচলিত ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে। আর এইটার অ্যাকচুয়াল ইমপ্লিকেশনটা যে জায়গায় সেটা হচ্ছে যে এখন ইউএসএতে যেই লিডিং ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে আমরা অনেকেই যেতে চাই, যদি আমি বলি হার্ভার্ড, এমআইটি, শিকাগো, তারপরে নর্থ ওয়েস্টার্ন, ক্যালিফোর্নিয়া, বার্কলি, সো এইগুলো ইউনিভার্সিটিতে পিএইচডিতে ইউজুয়ালি এখন যারা সব এনরোল হয় তাদের বেশিরভাগই হচ্ছে সবাই কোনো না কোনো জায়গায় প্রিডক করা। তো এই প্রথম এই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম হচ্ছে যে আমাদের একজন সিনিয়রের কাছ থেকেই পেয়েছিলাম। তো সেই সিনিয়র আমাকে বললো যে তুমি একটু খোঁজ নিয়ে দেখো যে কারেন্ট পিএইচডি স্টুডেন্টরা কোথা থেকে আসছে। তো গিয়ে দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্টদের তো একটা লিস্ট থাকে ওয়েবসাইটে। সো ওয়েবসাইটের লিস্টগুলোতে গিয়ে দেখলাম যে হ্যাঁ তাদের কোথাও না কোথাও আগে খুবই এক্সটেন্সিভ কোনো আইদার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, অথবা কোনো একটা প্রিডক এক্সপিরিয়েন্স আছে, অথবা কোনো একটা অথবা তাদের দেখা যায় যে মাস্টার্স ডিগ্রি 3টা করে। হ্যাঁ, ইভেন এটাও দেখলাম যে ইকোনমিক্সের পিএইচডি প্রোগ্রামে একটা ভালো সংখ্যক মানুষ আসে হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে, ত্রিপলি থেকে, আর বিশেষ করে ইন্ডিয়ানদের মধ্যে থেকে এটা অনেক বেশি প্রচলিত। ইন্ডিয়ান আইআইটি গ্র্যাজুয়েট অনেক স্টুডেন্টরা আছে যারা এখন পিএইচডি করছে, এমআইটির ইকোনমিক্সে পিএইচডি করছে অথবা হার্ভার্ডে পিএইচডি করছে, ভেরি ভেরি প্রিভ্যালেন্ট। তো এটারও কারণ আছে, অফকোর্স কারণ আছে, এরা কেন এদেরকে নিচ্ছে সেটাও জরুরি, যা বোঝাটা জরুরি। আমি সব কিছু আস্তে আস্তে যাই, একটু সময় আছে হয়তো না। হ্যাঁ, সো তাহলে তখন আমার কাছে মনে হলো যে তাহলে আমরা আসলে মানে ওয়াই আর এই টপিকটা কেন আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের যে স্ট্রিম লাইনে আমরা পড়ছি সেখানে কেন এত ওয়াইড স্প্রেড না, কেন আমরা এটা নিয়ে কোনো ধরনের কথাই বলি না, আমরা কেউ জানিই না যে আসলে প্রিডক জিনিসটা কি বা আমাদের মানে এক্সপিরিয়েন্সের জায়গাটা কোথায় লাগবে। তো সেইখান থেকে আমার জার্নি শুরু, সেখান থেকে আমি জার্নিটা শুরু করছি। সো আজকের এই পুরো সেশনটাই হয়তো আমরা কিছু প্রচলিত মিথ না, মানে প্রচলিত কিছু প্র্যাকটিস যেটা আমাদের এখানে হয়ে থাকে, আমরা যেগুলো করে থাকি অ্যাজ আ স্টুডেন্ট, সেগুলো ডিবাঙ্ক করতে করতে, চ্যালেঞ্জ করতে করতে আগাবো আস্তে আস্তে।
অ্যান্ড এটাই আসলে সেশনটার পারপাস, যে যদি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমরা যদি খুবই ভালো কোনো জায়গায় পিএইচডি করতে চাই, বা প্রিডকের অপরচুনিটিগুলো কিন্তু খুবই ফ্যান্টাস্টিক, মানে দ্য স্যালারি দে অফার, দ্য লিভিং কন্ডিশনস দে অফার, অ্যান্ড ইভেন যে ভিসাটা তারা প্রিডকের জন্য দেয়, দ্যাটস আ ফ্যান্টাস্টিক ভিসা। মানে এটা হচ্ছে গিয়ে রিসার্চ J1 যেটা সেটা দেয়, তো সেখানে আবার স্পাউসের ওয়ার্কিং পারমিশনও থাকে। সো কেউ যদি বিয়ে করে স্পাউস নিয়েও যেতে চায় সেটারও সুযোগ আসলে আছে। হ্যাঁ, সো এনিওয়ে আমরা আগের সো ভাইয়া তো অনেক কিছু বললো প্রিডক নিয়ে। সো আমাদের মাঝে কিন্তু ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্টসও আছে, সেকেন্ড ইয়ার যারা আমরা অ্যাকচুয়ালি জানি না যে প্রিডকটা আসলে কি। তো আমরা ভাইয়া থেকে একবারে বেসিক্স থেকে শুনি যে উনি প্রিডক ফেলোশিপ প্রোগ্রামে জয়েন করলেন। সো প্রিডকটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, খুবই সহজ বাংলায় প্রিডক হচ্ছে একটা জব। সো ইটস আ জব। হ্যাঁ, তো যেটা হয় সেটা হচ্ছে যে এখন মানে আস্তে আস্তে উইল ট্রাই টু বিল্ড আপ দ্য স্টোরি যে কেন পিএইচডিতে এখন এটা আসলে দরকার। তো প্রিডকে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা প্রফেসরের আন্ডারে বা কোনো একটা ইনস্টিটিউশনের আন্ডারে আমরা হচ্ছে কাজ করি, রিসার্চের কাজ করি, একদম এক্সটেন্সিভ রিসার্চের কাজ যেটাকে বলে সেটাই আমরা ইউজুয়ালি করে থাকি। তো এতে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের যে স্কিল সেটস থাকে, মানে আফটার দেয়ার কমপ্লিশন অফ দেয়ার প্রিডক, তাদের যে স্কিল সেটস থাকে সেটা নর্মালি একটা মাস্টার্স করে বা একটা ব্যাচেলার্স করে সেটার কাছাকাছি কখনোই যাওয়া যায় না। কারণ তারা ইনহ্যান্ড একটা ফিল্ডে অথবা তাদের যে স্ট্যাটিস্টিক্যাল বা সফটওয়্যারের যে নলেজ থাকে বা প্রোগ্রামিংয়ের যে নলেজ থাকে সেটাকে আসলে খুব একটা বেশি সেটার সাথে কম্পিট করা খুবই কঠিন যারা প্রিডক ছাড়া যায় তাদের জন্য। অ্যান্ড এই জন্য হচ্ছে যারা প্রিডক কমপ্লিট করে আসে তারা হচ্ছে খুবই লুক্রেটিভ। পিএইচডিতে যে প্রফেসররা পিএইচডি অফার করে তাদের জন্য খুবই লুক্রেটিভ, বিকজ তাদের স্কিল সেটসের লেভেলটাই থাকে খুবই ডিফারেন্ট, খুবই আলাদা অ্যান্ড খুবই প্র্যাকটিক্যাল। তারা খুবই প্র্যাকটিক্যালি চিন্তা করে, কারণ তারা অলরেডি কাজ করার মাধ্যমে তার যে ব্যাচেলার্সের যে শিক্ষা, তার মাস্টার্সে যদি করা থাকে করা হলো, নইলে নাই, সমস্যা নেই, বাট ব্যাচেলার্সে যে যা শিখে আসছে সেটাকে সে সরাসরি অ্যাপ্লাই করতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দ্য আইআইটি গ্র্যাজুয়েটস অফ সিএসসি এরা হচ্ছে কি পিএইচডিতে অ্যাকচুয়ালি আমেরিকাতে চান্স পায়। কেন? কারণ তাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ থাকে অন্য জায়গায়। সো আমাকে যদি আজকে একটা নর্মাল প্রবলেম বা একটা ডেটা সেট দিয়ে বলা হয় যে এখান থেকে হয়তো ধরো একটা সিমুলেশন রান করে দেখাও, তো আই উইল স্ট্রাগল, বাট ওদেরকে যদি বলা হয় ওরা 2 মিনিটের মধ্যে করে দিতে পারবে। দে জাস্ট হ্যাভ টু নো যে আসলে প্রবলেমটা কি। হয় আমাদের মতন ইনটিউশনটা বিল্ড করতে পারবে না, কিন্তু তারা ঠিকই করতে পারবে। সো এই জন্য প্রিডকে তখন আরেকটা এভলিউশন হলো। প্রিডকে তারা যেটা করলো, তারা প্রিডকে এখন কোর্স অফার করা শুরু করেছে। সো জিনিসটা এরকম যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার হচ্ছে 2 বছরে 8টা পিএইচডি কোর্স আমাকে ওরা টিউশন অফার করেছে। মানে ওরা দিয়ে দিবে, আমি জাস্ট কোর্সগুলো করব 8টা, ক্রেডিট কোর্স করবো 8টা, সেটা আমি আমার মতন চুজ করতে পারবো। সো দেখা যায় যেটা হয় সেটা হচ্ছে যে যারা বাইরে থেকে আসে, যারা ইকোনমিক্স ডিসিপ্লিনের না, তারা ইউজুয়ালি হচ্ছে যে ঠিকই এই কোর্সগুলো করে করে দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আসলে ইকোনমিক্স কীভাবে কাজ করে। সো ওদের ওই ইকোনমিক্সের যে ইনটিউশন বিল্ড করার জায়গাটা সেটা ঠিকই ওদের আস্তে আস্তে চলে আসে, কিন্তু যে জায়গায় আমরা হচ্ছে পিছিয়ে যাই। তো আমরা আমাদের ব্যাচেলার্সের নলেজটাকেও ঠিকমতো ব্যবহার করতে পারি না, আমরা মাস্টার্সে কী শিখি সেটাও আমরা ব্যবহার করতে পারি না, কারণ হচ্ছে আমরা আসলে জানি না কীভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে এখন প্রশ্ন উঠতে পারে যে এটা কি তাহলে কার করার কথা? হ্যাঁ, তো সেটা হয়তো আসলে এখন আমাদের যে আমরা যে জায়গায় আছি সেখানে নিজেরই করতে হবে। টু বি ভেরি অনেস্ট, নিজেরই করতে হবে। হয়তো আমরা কিছু কি বলে যে রিসার্চে এক্সপোজড হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যদি যারা রিসার্চ লাইনে যেতে চায় তাদের জন্য। যারা যেতে চায় না তাদের জন্য এটা অন্য আরেকটা আইডিয়া হয়তো আসতে পারে, সেটা বিয়ন্ড দ্য স্কোপ, এই ডিসকাশনে সেটা আসবে না। বাট আচ্ছা, সো প্রিডক কি সেটা বলছিলাম। তো প্রিডকের আরও কয়েকটা ভার্সন হয়, যেমন হচ্ছে যদি যারা ইউকেতে যেতে চায় তাদের জন্য প্রিডকের অল্টারনেটিভটা হচ্ছে মাস্টার্স ইন রিসার্চ বা এমফিল ইন রিসার্চ। এটা হচ্ছে ইউকের অপশন এটা। আর মাঝে মাঝে হচ্ছে যে গ্লোবাল অন্য ইউনিভার্সিটিগুলো প্রিডকের অপশন ছাড়ে, যেমন আমি একটাতে অ্যাপ্লাই করেছিলাম, গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ জেনেভা, ইউনিভার্সিটি অফ জুরিক, ওদেরও থাকে, কিন্তু খুবই কালে ভদ্রে তাদেরটা আসে। আর ইউজুয়ালি সেগুলো প্রজেক্টগুলো সাউথ এশিয়ার দিকে হলে বা জুরিখের বাইরে বা ইউরোপের বাইরে হলে তখনই ওরা ওই প্রিডকগুলো ছাড়ে। আরেকটা প্রিডক দেয় হচ্ছে IMF, আরেকটা দেয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক।
সো ওয়ার্ল্ড ব্যাংকে যারা একদম জুনিয়র পজিশন হিসেবে যায়, এসটিসি যেটাকে বলে শর্ট টার্ম কনসালটেন্ট, ওদের ওই এক্সপিরিয়েন্সটাকে ওরা প্রিডক হিসেবে কাউন্ট করে। আরেকটা হচ্ছে আইএমএফের একটা সিগনেচার প্রোগ্রাম আছে যেটা নাম হচ্ছে রিসার্চ অ্যানালিস্ট, সেটা হচ্ছে প্রিডকের ইকুইভ্যালেন্ট, এটা আইএমএফ ক্লেম করে অ্যান্ড ওটাকে আসলে ওভাবে অ্যাকনোলেজও করা হয়। আর বেশিরভাগই প্রিডকের জায়গাগুলো আসে হচ্ছে তোমার ইউনিভার্সিটি যেগুলো ইউএস বেসড, আর ইউকেতে হালকা আসে, তারপরে জেপাল থেকে কিছু আসে, জেপালের নাম তোমরা শুনে থাকতে পারো, আচ্ছা না শুনলেও সমস্যা নেই, শুনবা। তারপরে আইপিএ যেটা ইনোভেশনস ফর পভার্টি অ্যাকশনস, ওখান থেকেও প্রিডকের অপরচুনিটি ছাড়া হয়। এখন প্রিডকের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রিডকটা অনেক ইনফর্মাল বলতে যে এটা একটা ইউনিভার্সিটি থেকেই আসবে এরকম না। সো এমন হতে পারে যে আমি আমার দুজন প্রফেসর ইউনিভার্সিটি অফ শিকাগোর, কিন্তু এমন অনেক প্রিডক অপরচুনিটি ছিল যেগুলোতে আমি অ্যাপ্লাই করেছি যেখানে প্রফেসর এক এক ইউনিভার্সিটি, একজন ক্যালিফোর্নিয়া বার্কলি, একজন হচ্ছে কি বলে একটা করলাম যে হার্ভার্ডে ছিল একজন, আবার হার্ভার্ড বিজনেস স্কুলের আরেকজন, মানে একসাথে তাদের কোলাবোরেটিভ ওই রিসার্চ প্রজেক্টটার জন্য তারা হচ্ছে প্রিডক হায়ার করছিল। সো সেখানে তারা নিচ্ছে। সো আসলে তুমি তখন কার আন্ডারে এমপ্লয়েড সেটা ওরা ইনস্টিটিউশনালাইজ করে দিবে, সেটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। কিন্তু তখন তোমার যেটা হয় কয়েকটা ইউনিভার্সিটির রিসোর্সে তুমি একসাথে ট্যাপ ইন করতে পারবা, লাইক দ্যাটস আরেকটু বেটার ইন টার্মস অফ তুমি যদি শিখতে চাও। হ্যাঁ, সো প্রিডক ইউজুয়ালি 2 থেকে 1 বছর থেকে 2 বছর হয়, 2 বছরই ইউজুয়ালি প্রিডকগুলো হয়ে থাকে। সো এটা একটা জব অপরচুনিটি বা এটা একটা জব যেটা তোমাকে হচ্ছে ইকুইপ করবে উইথ দ্য প্র্যাকটিক্যাল স্কিল সেটস যেটা তোমার লাগবে ফর ইউর পিএইচডি। আর সেই স্কিল সেটসটা থাকলে আর সেটাতে একটা রাইটিং স্যাম্পলও রেডি করতে হয়। রাইটিং স্যাম্পলটা লাগে হচ্ছে পিএইচডিতে সাবমিট করার জন্য, যে তুমি যে রিসার্চ পারো বা রিসার্চে তুমি এক্সপোজড সেটা বোঝানোর জন্য একটা রাইটিং স্যাম্পল সাবমিট করতে হয়। তো ইউজুয়ালি আমরা যে রাইটিং স্যাম্পলগুলো সাবমিট করি সেগুলো আসলে একটু উইক হয়। তো প্রিডকের পরে ওরা একটা রাইটিং স্যাম্পল প্রিডক প্রোগ্রামে রেডি করে ফেলতে হয়। আর কেউ যদি তাদের প্রফেসরকে কনভিন্স করতে পারে বা পটাতে পারে তাহলে তারা হয়তো তাদের প্রফেসরের সাথে কিছু কো অথরশিপও পেয়ে যেতে পারে পেপারের ভেতরে, যেটা জোবায়ের স্যার বলছিল যে ওনার কোনো একটা ফ্রেন্ড ইএলের কারোর সাথে একটা কো অথরশিপ পেয়েছিল, রাইট, মুশফিক মোবারকের সাথে। হ্যাঁ, ওই তো। সো ইটস ভেরি কী বল ইনফর্মাল, কোনো ফর্মাল স্ট্রাকচার নাই, বাট ইউ ক্যান গেইন হান্ড্রেডস অফ অপরচুনিটিস ফ্রম হিয়ার। সো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট প্রিডকের যেটা, সেটা হচ্ছে যে প্রিডকে যে পিএইচডি কোর্স ওয়ার্কগুলো করানো হয় সেটা অনেক হেল্পফুল। কীভাবে? সো ধরো পিএইচডি নিয়ে আমি জানি না কার কতটুকু আইডিয়া আছে, বাট পিএইচডি শুরুর আগে প্রথম বছরের ফার্স্ট যে ইয়ারটা সেখানে একটা পিএইচডি ক্যান্ডিডেন্সি টেস্ট দিতে হয়, যে ইটস অ্যাবাউট ইউর টেকনিক্যাল স্কিলস বা তুমি কতটুকু অ্যাকাডেমিক্যালি সাউন্ড সেটা বোঝানোর জন্য। তো সেখানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, বাট ইউজুয়ালি 5 থেকে 6টা কোর্স পার সেমিস্টার ওদের অ্যাটেন্ড করতে হয়, বা আরও বেশিও হয় আবার আরও কমও হয়, সেটা ডিপেন্ড করে তোমার কোন প্রোগ্রামে যাচ্ছ, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, সেই সব কিছুর উপরে। তো প্রিডক করলে যেটা হয় সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমাকে যে 8টা কোর্সের অফার করছে, সো আমার কিন্তু 12টা শিকাগোতে এখন 12টা বুথ স্কুল অফ বিজনেসে, সো সেখানে 12টার মধ্যে আমার 8টা কোর্স করা হয়ে যাবে। সেই 8টা কোর্সকে আমি অন্য জায়গায় ইউজও করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি যদি আমার এখানে শিকাগোর প্রিডক শেষ করে আমি অন্য কোথাও অ্যাপ্লাই করতে চাই, সেখানে আমি 8টা দেখাতে পারবো যে আমার এই 8টা কোর্স করা অলরেডি শেষ। সো তখন আমার এক ইয়ারে মাত্র 4টা কোর্সের চাপ নিতে হবে। সো এটা কিন্তু আমার জন্য তখন পিএইচডিটা অনেক ইজি হয়ে যাচ্ছে, মানে ইজি আসলে হচ্ছে না, বাট কম্পেয়ার টু যারা 12টা কোর্স দিবে তাদের তুলনায় আমার কাছে কিছুটা ইজি, রাইট? সো এটা হচ্ছে গিয়ে দিস ইজ দ্য আইডিয়া অ্যাবাউট প্রিডক। আর কেউ যদি মাস্টার্স ইন রিসার্চ করতে চায় ইউকেতে, সিমিলার আইডিয়াতেই যায়, অলদো অক্সফোর্ডে প্রিডকের জন্য অপরচুনিটি দেওয়া হয় কিছুদিন পরই। সো এই তো আমরা তো সবাই হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে এখানে এসেছি। সো আমরা সবাই জানি অ্যাকসেপ্টেন্স রেট যদি কম থাকে কোনো জায়গার, তো আমরা একটু ডিসহার্টেন্ড হয়ে যাই যে আমাকে দিয়ে কি আসলে হবে কিনা। তো ভাইয়ের থেকে আমরা এখন শুনবো যে প্রিডক ফেলোশিপ প্রোগ্রামের মধ্যে বাংলাদেশ থেকে যারা যায় তাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স রেটটা কেমন, কম্পিটিটিভনেসটা কেমন, আর ভাইয়া যেরকম বললেন যে বাংলাদেশ থেকে যে পেপারগুলো যায় কাইন্ড অফ উইক হয়, সো এটা আসলে কিভাবে আমরা ট্যাকল করতে পারবো? আচ্ছা, আই গেস অ্যাকসেপ্টেন্স রেট শুরুর আগে একটু অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অ্যাকসেপ্টেন্স রেটেরটাই একটু বলি। আমার পরিচিত কে আছে, আমাদের ডিপার্টমেন্টের একজন আছে যে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে প্রিডক করেছিল, হাসান ভাই। আর কি কেউ প্রিডক, ওয়ার্ল্ড ব্যাংকে অনেকেই থাকে, ওয়ার্ল্ড ব্যাংকে অনেকেই কাজ করছে এসটিসিতে, বাট তারা বাংলাদেশ বেসড।
সো বাইরে যে তারা প্রিডক হয়নি, বাট তাদের ওটা অবশ্যই, যেহেতু তাদের, যেমন আমার 2টা ফ্রেন্ড হচ্ছে এখন ওয়ার্ল্ড ব্যাংকে তারা কাজ করছে এসটিসিতে, তাদের যে মেইন সুপারভাইজার উনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ইউরোপের লিড ইকোনমিস্ট আর কি, আর ওদের আরেকটা সুপারভাইজার হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের, সো ওদের ওইটা একটা প্রিডক হিসেবে কাউন্ট হচ্ছে। সো এইরকম আর কি। বাট এছাড়া আমি আসলে খুব একটা, মানে যদি বলি যে ওইখানে যে প্রিডক করা, আমি শুধু হাসান ভাইকেই চিনি আনফর্চুনেটলি, আমি এখনও কাউকে ওইভাবে, আরেকজন ছিল যিনি ফার্স্টে ইউনিভার্সিটি অফ কানাডার কোনো একটা ইউনিভার্সিটি, মেবি টরন্টো, সেখান থেকে পড়ে বাংলাদেশে আসে, তারপর বিআইজিডিতে 2 বছর, বিআইজিডি না, জেমস পি গ্র্যান্টে সে 2 বছর কাজ করে, তারপরে সে সেখান থেকে 2019-এ হচ্ছে স্ট্যানফোর্ডে প্রিডক করতে যায়। আমি এই দুজনকেই চিনি, এই দুজনের সাথে আমার কথা হয়েছে, আর কাউকে আমি আনফর্চুনেটলি চিনি না। বাট আমরা একটু অ্যাপ্লিকেশন প্রসেসটা আই গেস একটু বোঝা দরকার, কারণ ইফ উই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, আগে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি সেটাই একটু দেখব। আচ্ছা, আমার কথা শোনা যায়? ওকে। আচ্ছা, সো প্রিডক অপরচুনিটি আসলে খোঁজার কিছু উপায় আছে। এটা ইউনিভার্সিটি বেসড খোঁজা যায় না, কারণ এমন না যে ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে একটা সার্কুলার হয়েছে, সেখানে আমরা সবাই যে, বা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেখানে আমরা সবাই অ্যাপ্লিকেশন করেছি, এরকম না। এটা যেমন হয় সেটা হচ্ছে এক একজন প্রফেসর আলাদা আলাদা এক একটা অ্যানাউন্সমেন্টও দিতে পারে, আবার মাঝে মাঝে সেন্টারগুলো আলাদা আলাদা করে অ্যানাউন্সমেন্ট দেয়। যেমন আমি যেখানে যাচ্ছি বুথ স্কুল অফ বিজনেসে, সেটার যেখানে হ্যানসেন আর ইউরেন মা কাজ করে, সেটা হচ্ছে ফার্মা মিলার সেন্টার ফর ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। সো ওইটার একটা আলাদা সার্কুলার অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল, যেখানে ওইটার আন্ডারে 12 জন প্রফেসর ছিল, যে 12 জন প্রফেসর একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েই হায়ার করছিল, সেখানে যার প্রোফাইল যার সাথে মিলে সে সেভাবে ডেকেছে। সো আমি কিন্তু জানি না আমি কার আন্ডারে অ্যাপ্লাই করেছি, আমি জাস্ট ফার্মা মিলার সেন্টারে অ্যাপ্লাই করেছি, সেখান থেকে আমাকে হ্যানসেন অ্যান্ড ইউরেন মা ডেকে নিয়েছে। সো আবার মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে খুবই ইন্ডিভিজুয়াল হয়, যে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি এই প্রফেসরই এটা খুঁজছে, সো তার আন্ডারে যাওয়ার জন্য। আর অ্যাপ্লিকেশন প্রসেসের কোনো বাধা ধরার নিয়ম নাই, সো ইউ হ্যাভ টু রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট ভেরি ভেরি কেয়ারফুলি। সো 2টা ওয়েবসাইট মেইনলি আমরা ইউজ করি, একটাকে বলা হচ্ছে predoc.org, আর একটা বলা হচ্ছে NBR। আমরা দুইটাই দেখি। predoc.org, so we are here. এখানে অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায় টু গিভ ইউ অ্যান আইডিয়া যে আসলে প্রিডক অপরচুনিটিগুলোতে কী ধরনের পরীক্ষার প্রশ্ন ফেস করতে হতে পারে, বা ইন্টারভিউ প্রসেসটা কী সেটার জন্য প্রিপারেশনের। বাট এটা আসলে তোমাকে জাস্ট একটা স্টার্ট করা, এটা দিয়ে এটার উপর বেস করে তুমি আসলে কোনো প্রিডক ল্যান্ড করতে পারবা না, কারণ ইটস ভেরি বেসিক। অ্যান্ড প্রিডকের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কেউ শেয়ার করে না, সো এখানে 2-1টা স্যাম্পল পাওয়া যায় যেগুলো আর কখনোই রিপিট হবে না। সো আমরা অপরচুনিটিস, আচ্ছা অপরচুনিটিসে ঢুকলে এই যে এক এক নামে আসে। সো একটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট, এটা হচ্ছে দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা হচ্ছে ইউএসের সেন্ট্রাল ব্যাংকের। প্রিডক হচ্ছে এইটা রিসার্চ অ্যাসোসিয়েট, কিন্তু ইউএসের সেন্ট্রাল ব্যাংক ইউএসের সিটিজেন বাদে কাউকেই প্রিডকের জন্য কোনো ভিসা অফার করে না। তার মানে শুধুমাত্র ইউএসএ সিটিজেন যারা, তারাই ফেডারেল রিজার্ভ সিস্টেমে প্রিডক করতে পারবে, আর কেউ পারবে না। আচ্ছা, এরপরে আমরা যদি একটা ঢুকে দেখি, এটা হচ্ছে ইউসিএলএ লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের, এটা অ্যান্ডারসন স্কুল অফ ম্যানেজমেন্ট। এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে কে স্পন্সরিং রিসার্চার কারা, ফিল্ড অফ রিসার্চটাও দেখা যাচ্ছে পলিটিক্যাল ইকোনমি, ম্যাক্রো ইকোনমিক্স, বিহেভিয়ারাল ইকোনমিক্স। সো যাদের সাথে এটা আই গেস ম্যাচ করে তারা এটা দেখতে পারে। বাট আচ্ছা, আমরা আরও 2-3টা খুলি। এই যে এটা হচ্ছে অক্সফোর্ডের, যেটা আমি বলছিলাম যে অক্সফোর্ড ছাড়ে, অ্যান্ড্রিউ স্কট, ও এটা নিচ্ছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ডেডলাইনটা কি। যদিও আমি বলবো যে এখানে না দেখে ভিতরে ঢুকে সেটা নেভিগেট করা ভালো। কিভাবে রোলিং মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কেউ হায়ার না হবে ওটা অ্যাপ্লিকেশন নিতে থাকবে, আর যদি কোনো ডেট দেওয়া থাকে তাহলে তো হলোই। আর একটা হচ্ছে ফার্স্ট রিভিউ ডেট ইজ 1/2,
বা 2-1, এটা 2 জানুয়ারি আর কি। সো 2 জানুয়ারির পরে ওরা ফার্স্ট রিভিউটা করবে, যে যতগুলো সিভি পড়লো একবারে রিভিউ করবে, ফার্স্ট রিভিউ এটা। সেখান থেকে যদি কাউকে পেয়ে যায় তাহলে ওরা নিয়ে নেবে, আর যদি না পায় তাহলে বাকি যে সিভিগুলো 2 জানুয়ারির পরে জমা হবে সেখান থেকে কাউকে খোঁজার চেষ্টা করবে। আর আরেকটা সেন্টার বেসড কিছু একটা দেখানোর চেষ্টা করা যাবে। এখানে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসও এখন প্রিডক অফার করছে, ইউনিভার্সিটি অফ ডাবলিন। এটা হচ্ছে বুথ স্কুল অফ বিজনেসের একটা। আমরা একটা সেন্টার বেসড খুলি যেটা সেন্টার থেকে ছাড়ে। সো হ্যাঁ, এখানে আমি মোটামুটি 3টা ওপেন করলাম। লেটস এটা হচ্ছে ইউসিএল এ। সো এখানে হচ্ছে পজিশন সামারি দেওয়া আছে, আর এখানে মোটামুটি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে যে এটা আসলে কাজটা কী ধরনের সেটা তোমাকে বুঝাবে বা বুঝাচ্ছে। কিছু কিছু আচ্ছা, এখানে পেমেন্টের একটা ইস্যু থাকে। সো পেমেন্টটা কীভাবে হয় সেটা আমি পরে বলবো। স্যালারি রেঞ্জও দেওয়া আছে এখানে, এটা আওয়ার ওয়াইজ, যে তুমি যতক্ষণ কাজ করবা ওটার একটা রেকর্ড থাকবে, অ্যান্ড সেটা অনুযায়ী তোমাকে মান্থলি পেমেন্ট করবে। আবার কিছু থাকে হচ্ছে ইয়ারলি এত দিবে বলেই দেয়, সেটা মান্থলি বেসিসে ওরা পে করে দেয়। সো এরকম। এখন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সবগুলোতে অ্যাপ্লাই করা যাবে কি না। যেগুলোতে আসলে ভিসা স্পন্সর করে না সেগুলোতে অ্যাপ্লাই করা যাবে না। সো আমি যেটা করতাম, সবার আগে একটা অপরচুনিটিতে ঢুকে আমি সবার আগে দেখতাম যে সেখানে ভিসা স্পন্সরশিপের কোনো কথা লেখা আছে কিনা। যদি বলা মানে যেগুলোতে দিবে না সেগুলোতে বলে দেয় যে আমরা ভিসা স্পন্সর করি না, আর যেগুলোতে থাকে সেগুলোতে আইদার বলে না অথবা বলে দেয় যে আমরা ভিসা স্পন্সর করি। আমরা যদি এটা হচ্ছে ডিটেলস, সো এখানে সুপারভাইজি করা মানে একদম ডিটেলস এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশনটা কীভাবে। মাঝে মাঝে এরকম ইউনিভার্সিটি পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করতে হয়, মাঝে মাঝে ডিরেক্ট ইমেইল নেয়, বলে যে ইমেইলে একটা জিপ ফাইল করে সব কী কী লাগবে সেগুলো বলে দেয়, সেগুলো একটা জিপ ফাইল করে পাঠিয়ে দিতে হয়। আবার মাঝে মাঝে ইমেলও করতে হয়, এটাও করতে হয়, একটা গুগল ফর্মও ফিল আপ করতে হয়, বা মানে অনেক কিছুই যেটা তারা ডিমান্ড করবে সেভাবেই তোমার দিতে হবে। এখন আমরা আরেকটা দেখবো, এটা হচ্ছে একটা সেন্টার থেকে, এটা স্ট্যানফোর্ডের কিং সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট। এইটার যে অপরচুনিটিটা সেখানে ওরা হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড এভরিথিং এখানে সব লেখা আছে। এখন এটার কি প্রোগ্রামগুলো কী কী সেটা হচ্ছে এখানে দেওয়া। সো এটা একটা সেন্টারের আন্ডারে ওরা প্রিডক নিবে, কিন্তু প্রোগ্রাম হচ্ছে 5টা। একটা হচ্ছে জিএসবি রিসার্চ ফেলো প্রোগ্রাম, আরেকটা এটা ফ্যাকাল্টি অ্যাফিলিয়েটস। মানে ফ্যাকাল্টি অ্যাফিলিয়েটসে আমরা দেখতে পারবো হচ্ছে কে কে এখানে বেসিক্যালি হচ্ছে এবার অফার করছে, তাদের লিস্ট বা সেই প্রফেসররা কারা কারা। এই যে এখানে মোটামুটি দেখা যাচ্ছে সেই প্রফেসররা কারা কারা এবার হায়ার করবে, অ্যান্ড তাদের মোরাললেস রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করেই প্রিডকটা অফার করা হবে বা প্রিডক নেওয়া হবে। এটা হচ্ছে ওদের স্কুল অফ বিজনেসের যেটা সেটা। আচ্ছা, এটার এখন প্রিডক বন্ধ হয়ে গিয়েছে, সো এই পেজ এখন কাজ করছে না। ওকে, এটা হচ্ছে শিকাগো বুথ, ওরা ইউজুয়ালি এভাবেই দেয়। সো শিকাগো বুথে এখানে স্পন্সর ওকে। সো এটা শিকাগো বুথের ডেডলাইন দেওয়া এখানে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট রিভিউ কবে সেটা এখানে বলা আছে, ইনিশিয়াল ফুল রিভিউ ফেব্রুয়ারি 17। এখানে হচ্ছে যারা 17-র আগে দিয়ে দিবে তাদেরটা সবাইকে এখানে রিভিউ করবে। এখান থেকে কেউ সিলেক্ট হয়ে গেলে 17-র পরে যাদের দিবে তাদেরকে আর নিবে না, এটাই এখানে বোঝাতে চাচ্ছে। তারপরে কি কি লাগবে সেটার একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, যে আইডিয়াল ক্যান্ডিডেটের কী কী থাকতে হবে, কোয়ান্টিটেটিভ ব্যাকগ্রাউন্ড, কম্পিউটার স্কিলস থাকতে হবে প্রোগ্রামিংয়ের, সেটা আসলে কি এটা এখানে উল্লেখ করা নাই। তারপরে হচ্ছে অ্যাবিলিটি টু ওয়ার্ক, ওকে ফাইন, লং টার্ম ইন্টারেস্ট। আচ্ছা,
এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে বলছিলাম যে অ্যাপ্লিকেশন ডিফারেন্স থাকে। এটা হচ্ছে শিকাগোর সেন্ট্রাল অ্যাপ্লিকেশন সিস্টেম যেটা সেটা, আর এটা হচ্ছে ওদের একটা ইনফর্মাল ফর্মে অ্যাপ্লাই করতে হবে। সাইন ইন তো আচ্ছা, আই উইল নট সাইন ইন, বাট ওকে। সো আচ্ছা, এই যে এখানে দেখাচ্ছে যে আর পাইথন স্টেটা, এই তিনটা হচ্ছে ওরা চাচ্ছে। আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট, কভার লেটার, সিভি আর একটা রাইটিং স্যাম্পল দিয়ে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কোডিং স্যাম্পল চায় নাই, কিন্তু মাঝে মাঝে হচ্ছে অনেক অপরচুনিটিতেই কোডিং স্যাম্পলটা চায়। সো তখন যেটা করতে হয়, স্টেটাতে যদি ডু ফাইল থাকে, আর এর যে ফাইলটা থাকে সেটা মার্কডাউন ফাইল থাকে, তাহলে সেটা পাইথন থাকলেও যে পাইথনের যে ফাইল আইপি নব ওটা যদি দিতে পারো। সো এইগুলা বেসিক্যালি একটা কালেকশন রাখতে হয়। অ্যান্ড আমরা আসলে যেভাবে কোড করি, আমরা খুবই ইনফর্মালি আনপ্রফেশনালভাবে, কোনো স্ট্রাকচার নাই, আমরা জাস্ট কোড করি আর কি। হ্যাঁ, মানে একজনের ডু ফাইল পাইলে দেখা যায় আমি আর জীবনে বুঝিও না যে সেটা কী করছে। সো এভাবে না, দেয়ার ইজ আ স্ট্রাকচার্ড ওয়ে অফ কোডিং। ওই প্রসেসটাকেও তোমার ফলো করতে হবে। সো সেই যেন কেউ তোমার কোড ফাইলটা পড়ে বুঝে যে হ্যাঁ, আমি কোডগুলো বুঝতেছি। সো যখন একটা প্রফেসর তোমাকে হায়ার করবে, সে অবশ্যই চাবে যে তুমি এভাবে কোড লেখো যেটা আমি পড়ে বুঝি, রাইট? তুমি একটা কোড লিখলা, কাজ করলা, লেখা আছে কোড, কিন্তু আমি বুঝতেছি না, তাহলে তো সেই প্রফেসরের জন্য সে তুমি খুব একটা বেশি অ্যাডভান্টেজিয়াস না, তুমি তার কাজ বাড়াবা। হ্যাঁ, সো এখানে তিনটার যে কোনো একটা হলেই হবে। মাঝে মাঝে আরও অনেক কিছু চায়, যেমন আমি দেখেছি ম্যাটল্যাব অনেক বেশি চায়, এখানে ম্যাটল্যাব চায় নাই। সো ম্যাটল্যাব চাইতে পারে। আর এখানে বোধহয় ওরা ভিসা স্পন্সর করবে। আচ্ছা, এখানে যেহেতু এখানে ভিসা নিয়ে কিছু বলা নেই, বাট এখানে যেহেতু কিছুই বলা নেই, তার মানে ওরা ভিসা স্পন্সর করবে। সো এটা অক্সফোর্ডে, আমি দিব। এখানেও লেটার অফ রেফারেন্স, একটা এলওআর লাগবে। এটাতেও এলওআর চাবে, এটাতে রেফারি পরে চাবে। মানে আমি যেটা জানি যে এখানে রেফারি, সব জায়গায় রেফারি লাগে, এলওআর দিতে হয়, কাউকে লেটার অফ রেফারেন্স লিখতে হয়। একজন দুইজন, কলম্বিয়া ইউনিভার্সিটিতে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে 3 জন করে এলওআর দিতে হয়, শিকাগোতে 2 জন, হার্ভার্ডে 2 জন, এমআইটিতে 2 জন। কিন্তু এমআইটি ইউজুয়ালি ভিসা দেয় না, সো এমআইটিতে আসলে অ্যাপ্লাই করা যায় না, মানে খুব একটা বেশি অপরচুনিটি নাই। তারপর হচ্ছে প্রিন্সটনে 2 জন রেফারি লাগে। এভাবে হচ্ছে 2 জন 3 জন, একজন, মানে 2 জন মোটামুটি রেফারি হলে বেশিরভাগ জায়গাতেই কাজ হয়ে যায়, খুব একটা সমস্যা হয় না। রাইটিং স্যাম্পল অপশনাল। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে যে ওরা অনেক কিছু লিখে রাখে অপশনাল, যে এটা না দিলেও হবে, কিন্তু এটা আসলে না দিলে হবে না। সো তুমি যেটা ওরা অপশনাল বলতে, তোমার জন্য অপশনাল না, কারণ এক একটা পজিশনে অ্যারাউন্ড 1 থেকে 2 লাখ মানুষ অ্যাপ্লাই করে। সো এই 1 থেকে 2 লাখ মানুষের মধ্যে 10,000ও যদি এই অপশনাল জিনিসটা দিয়ে ফেলে, আর তুমি যদি না দাও, তোমাকে ওরা নেবে না, বিকজ দে হ্যাভ আদার সাবস্টিটিউশনস, বা আরও অনেক মানুষ আছে তাদের হাতে, রাইট? আচ্ছা, কভার লেটার, সিভি এগুলো কীভাবে লিখতে হবে সেখানে আমি পরে যাচ্ছি। আমি জাস্ট আগে কীভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেটা দেখাচ্ছিলাম। এটা ইউসিএল এর আরেকটু ব্যতিক্রমী কেউ আছে, এটা হার্ভার্ডের ডবি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে হার্ভার্ডেরটা। হার্ভার্ডেও আসলে জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে, বাট এখানে অনেক কিছু চাচ্ছে। সিভি, কভার লেটার, অফিসিয়াল আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে রাখা ভালো, আমাদের ইউনিভার্সিটির এটা হালকা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলা আছে। সো আসলে ট্রান্সক্রিপ্ট আর মার্কশিট এক জিনিস না। আমরা প্রতি সেমিস্টারে যেই রেজাল্ট দেওয়ার পর যে শিটটা পাই সেটাকে বলা হচ্ছে মার্কশিট। হ্যাঁ, সো তুমি মার্কশিট কম্পাইল করে পিডিএফ করে পাঠালে সেটা ওরা অ্যাকসেপ্ট করবে না, তোমার এখানে ট্রান্সক্রিপ্ট পাঠাতে হয়। আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট বলতে বোঝায় যেটা হচ্ছে পিডিএফ ভার্সনটাকে ওরা আনঅফিসিয়াল বলে। অফিসিয়াল ভার্সন হচ্ছে তুমি যদি ওদেরকে ইয়ারমেল করে পাঠাও, সেটাকে অফিসিয়াল ভার্সন হিসেবে ধরে। সো আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা সেটা হচ্ছে যে তুমি যখন আফটার ইউ গ্র্যাজুয়েট করার পর ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে, তখন ওরা হচ্ছে একটা ট্রান্সক্রিপ্ট বানিয়ে দেয়, 3 পেজের একটা ডকুমেন্ট, যেখানে তোমার 8 সেমিস্টারে তুমি কোন কোন কোর্স নিয়েছো, কীভাবে কেমন পারফর্ম করেছো, গ্রেড সব একসাথে লেখা থাকে। আর ওখানে মানে ওই জিনিসটা ওরা আসলে চায়, ওখানে তোমার যাবতীয় যত ইনফরমেশন থাকে। তুমি যদি কখন ইউনিভার্সিটিতে কোনো রেড ফ্ল্যাগ এর শিকার হও বা রেড ফ্ল্যাগ খাও, চিটিং করতে যে, ধরো পরীক্ষায় চিটিং করতে যে ধরা খাইলা, সেটা ওখানে লেখা থাকে। সো ওই জিনিসটা ওরা আসলে চায়, আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। সো মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করলে দ্যাটস নট অ্যাকসেপ্টেবল।
আচ্ছা, an excerpt from a single authored academic writing sample, এখানে আরও স্পেসিফাই করা আছে যে তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে বা কোনো টিচারের সাথে লিখলা, সেই রাইটিং স্যাম্পলটাকে ওরা আসলে কাউন্ট করবে না। ওরা এখানে শুধুমাত্র তোমারটা চাচ্ছে, সিঙ্গেল অথর্ড একাডেমিক রাইটিং স্যাম্পল। তারপর ব্রিফ কোডিং ইন স্টেটা, এই যে আমি বলছিলাম যে কোডিং স্যাম্পল চাই, এই যে ব্রিফ কোডিং ইন স্টেটা একদম মেনশন করা। সো এখানে তোমার স্টেটার ডু ফাইল জমা দিতে হবে। স্টেটার ডু ফাইল কীভাবে করতে হয় সেটা অন্য বিয়ন্ড দিস সেশন, সেখানে আমি আজকে যাব না। আবার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর 3 একাডেমিক অর প্রফেশনাল রেফারিস, ইমেল অ্যান্ড ফোন নাম্বারস। সো এখানে 3 জনের চাচ্ছে, ওরা হয়তো 3 জনকে রিচ আউট করবে না, ওরা ইউজুয়ালি 2 জনকে রিচ আউট করে, হার্ভার্ড থেকে আমার এক্সপিরিয়েন্স যেটা, বাট 3 জনকেও করতে পারে, আমি জানি না। এখন এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে যে শুধুমাত্র আসলে একাডেমিক রেফারি দিয়ে হয় না, অ্যান্ড একাডেমিক এক্সপিরিয়েন্স বা শুধুমাত্র এই যে আমি গ্র্যাজুয়েট করেছি এটা দিয়ে আসলে প্রিডকে হবে না। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ডিসেন্ট জব এক্সপিরিয়েন্স, আর একটা জব মানে একটা পার্টিকুলার একটা ধরো 3 মাস 4 মাস কাজ করা হয়ে গিয়েছে, বা তুমি কারোর সাথে একটা প্রফেশনাল সেটিংয়ে কাজ করো, এইরকম যদি কোয়ালিফিকেশনে না থাকে তাহলে আসলে প্রিডককে ইনফর্মালি বলছি ডাকে না। বিকজ আমি যাদেরকে চিনি যে তারাও সবাই কাজ করেছে, আমি নিজেও সিপিডিতে কাজ করছি, 1 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে। সো সেই জন্য এখানে একটা একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ব্যালেন্স দুইটাই থাকতে হয়, মানে প্রফেশনাল একটা এক্সপোজার থাকতে হয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার একটা, অ্যান্ড ইন্টার্নশিপ ডাজন্ট কাউন্ট বাই দ্য ওয়ে। সো তুমি ধরো বিআইজিডিতে বা সিপিডিতে একটা ইন্টার্ন করলা, অলদো সিপিডিতে ইন্টার্ন করলে 45 ঘন্টা উইকে কাজ করতে হয়, বাট এটা কাউন্ট হবে না। সো তোমার একটা ফুল টাইম রোল দেখাতে হবে, ওকে, অর সামথিং দ্যাটস বিয়ন্ড ইন্টার্নশিপ। ফুল টাইম জানি না, বাট সামথিং দ্যাটস বিয়ন্ড ইন্টার্নশিপ। অ্যান্ড সেই জন্য যখন রেফারি সিলেক্ট করতে হয় তখন একজন একাডেমিক রেফারি দিতে হয় আর একজন প্রফেশনাল রেফারি দিতে হয়। কারণ তুমি বললা যে তুমি এখানে কাজ করো, বাট তুমি আসলে কি কাজ করলা সেটা কেউ সার্টিফাই করতে পারছে না। সো আসলে এটা তাদের কাছে খুব একটা বেশি ভ্যালুয়েবল না। সো এখানে অ্যাপ্লিকেশনস আর রিভিউড অন আ রোলিং বেসিস। সো যতক্ষণ পর্যন্ত না পাবে ওরা নিতেই থাকবে, এভাবে আর কি। অ্যান্ড তারপরে কম্পেনসেশন, বেনিফিট, এগুলো সব দেখাই যাচ্ছে। ভিসা দিবে J1 ভিসা। হার্ভার্ডের স্যালারি স্ট্যান্ডার্ড বোধ হয় অ্যারাউন্ড 55 to 65। ইট উইল ডিপেন্ড অন যে তুমি কত বছর আগে কাজ করে আসছো সেটা। সো ইউজুয়ালি যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, জব এক্সপিরিয়েন্স, তাহলে ওরা 55 মানে একদম মিনিমাম ব্র্যাকেটটা অফার করে, আর মানে ব্র্যাকেটের একদম মিনিমামটা অফার করে, আর যদি আরেকটু বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আরও বেশি অফার করে। সো আই থিঙ্ক এটাই আমি আপাতত দেখাতে চাচ্ছিলাম যে হাউ ডু উই অ্যাপ্লাই। সো অ্যাপ্লিকেশন প্রসেসে এখন হয়তো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আসলে সিভি কীভাবে বানাবো বা কভার লেটার কীভাবে লিখব। তো সিভি বানানোর সময় আসলে যদি আমরা মানে ওই একটু ডিজাইন করে, হ্যাঁ, 1 পেজে খুব সুন্দর রং করা, কালো, লাল, সাদা, হলুদ, মানে ফাটাফাটি, হ্যাঁ, দেখে মনে হবে আজকেই একটা চাকরি বোধহয় হয়েই যাবে। হ্যাঁ, তো ইফ ইউ আর টার্গেটিং দ্যাট, দেন ইটস আ প্রবলেম। হ্যাঁ, একাডেমিক সিভি লেখার একটা স্ট্রাকচার আছে। সো সেই স্ট্রাকচারটা ফলো করতে হয়। এটা গুগলে অ্যাভেলেবেল, একদম গেলেই গুগলে গিয়ে সার্চ দিলেই পাওয়া যাবে। মানে আমি এখানে কোনো আলাদা ইনপুট দিচ্ছি না, কারণ হচ্ছে যে আমার কোনো ইনপুট নাই। কারণ গুগলেই আমি নিজেই গুগল থেকে একটা টেমপ্লেট, গুগলও না, আমি হচ্ছে মাইক্রোসফট অফিসে হচ্ছে সিভি টেমপ্লেট থাকে, হ্যাঁ, ওখানে গিয়ে লিখে দিয়ে একাডেমিক সিভি আসছে, এটা দেখতে ভালো, নামায় সিভি বানিয়ে ফেলেছি। সো এখন সিভিতে কিভাবে কি থাকবে, মানে আগে কি একাডেমিক কোয়ালিফিকেশান আসবে, পরে কি জব এক্সপিরিয়েন্স আসবে, সেটা নিয়ে তোমার বদার করার কিছু নাই। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আগে একাডেমিকটাই আসে, পরে জব এক্সপিরিয়েন্সটা আসে। যেহেতু আমরা এখনও স্টুডেন্ট হিসেবে বা আমরা কিছুটা এখনও আমাদের পড়াশোনা শেষ হয় নাই, আমরা সামনে পিএইচডি করতে চাই বা রিসার্চে থাকতে চাই, সো ওই ধরনের চিন্তা আছে। সো ওইটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এভাবেই গুছানো থাকে, বাট ওটা যদি সাফেলও হয় তাও কোনো সমস্যা নেই। বাট ফর এক্সাম্পল ভলেন্টিয়ার যে কাজগুলা, সেই কাজগুলোকে একটু পেছনের দিকে দিই আমরা, আর কম্পিউটার স্কিলসগুলোকে আরেকটু সামনে দিই। সো যখন আমাদের একাডেমিক স্কিলস শেষ হয়ে যায় বা একাডেমিক কোয়ালিফিকেশান শেষ, তারপরে জব এক্সপিরিয়েন্স শেষ, এরপর হচ্ছে প্রোগ্রামিং স্কিলস বা কম্পিউটার স্কিলসগুলো ইউজুয়ালি সামনে আসে। আই এম আ গুড পাবলিক স্পিকার, এটা আসলে ওদের কাছে ম্যাটার করে না, ঠিক আছে। সো এটা হয়তো আসতে পারে, কোথাও এক জায়গায় আসতে পারে, বাট অপশনাল।
যদি জায়গা থাকে সিভিতে তাহলে দিতে পারো, 2 পেজের বেশি ইউজুয়ালি সিভি বানানো ঠিক না। যদি আমারটা 2.5 পেজ ছিল, আর আমি যখন অ্যাপ্লাই করি তখন হাসান ভাই বলেছিল যে তোমার সিভি পড়তে গিয়ে সবাই অনেক রাগ করবে, হ্যাঁ তোমার এখানেই লাইকলিহুড অনেক কমে যাবে। হ্যাঁ, তখন আমি বলেছিলাম যে ভাই আমি তো আসলে কোনোভাবেই কমাতে পারছি না। তারপর উনি বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে দাও, দেখো হইতেও পারে। সো মেবি 2.5 পেজ বা 3 পেজ অ্যাট বেস্ট। আমি এর বাইরে আমি নিজেও সাজেস্ট করবো না যে এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এখন ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে আমরা লিখি যে ব্যাচেলার্স অফ সোশ্যাল সায়েন্স ইন ইকোনমিক্স, হ্যাঁ সিজিপিএ, তারপরে লিখি যে কি লিখি, তারপরে নিজেদের সিজিপিএ দিই, তারপরে আইদার উই আর ডান উইথ দ্যাট, অথবা আমরা লিখি যে আমরা কী কী ক্লাব করলাম না করলাম এগুলো লিখি। বাট এটারও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ইউজুয়ালি যে কোর্সগুলো তোমার সবচেয়ে টেকনিক্যাল কোর্স সেগুলোকে হাইলাইট করতে হয়। সো আমার সিভিতে আমার একাডেমিক কোয়ালিফিকেশন প্রত্যেকটা ডিগ্রির আন্ডারে লেখা আছে যে আমি কী কী টেকনিক্যাল কোর্স নিয়েছিলাম, অ্যাডভান্স ইকোনোমেট্রিক্স, ক্রস সেকশন, টাইম সিরিজ, এগুলো। আবার অ্যাডভান্স ইকোনোমেট্রিক্স লিখলে তারা অনেকে বুঝে না যে অ্যাডভান্স ইকোনোমেট্রিক্সে কী পড়ানো হয়েছে। সো তখন তোমার এই কোর্স নেমটা আমাদের এখানে অ্যাডভান্স ইকোনোমেট্রিক্স 1-2, বাট ওখানে অ্যাডভান্স ইকোনোমেট্রিক্স 1-2 হিসেবে দিতে পারবা না। ওখানে যেটা করতে হবে, ইভেন আমাকে একটা ইন্টারভিউতে ওরা এটা নিয়ে ধরেছিল, বলেছিল যে অ্যাডভান্স ইকোনোমেট্রিক্স 2 মানে কি বা 1 মানে কি, এখানে আসলে কী কভার করা হয়, এভাবে এইরকম জিনিসটা তো ভ্যাগ অনেক। তো তখন ওইটার পরে আমি এটা চেঞ্জ করে ওখানে ক্রস সেকশন, প্যানেল, টাইম সিরিজ এইভাবে দিয়েছি, ডায়নামিক অপটিমাইজেশন, রিয়েল অ্যানালাইসিস, অ্যাডভান্স। আবার ওরা অ্যাডভান্স মাইক্রো ইকোনমিক্স বললে মোটামুটি বুঝে যে আচ্ছা কোন স্টেজে ওরা মাইক্রো ইকোনমিক্স পড়ায় সেটা বোঝা যায়। তো এই কোর্সগুলো হাইলাইট করতে হয়। আবার সব কোর্স হাইলাইট করা যাবে না, মানে তুমি তোমার কোর্সই হাইলাইট করলে তুমি আধা পেজ, তুমি যদি 32টা কোর্সের নাম লেখো আসলে আধা পেজ হবে, হ্যাঁ কিন্তু দরকার নাই তো, এটা ওরা চায়ও না, ইউ ডোন্ট ডু দিস। এটা এখানে। আর জব এক্সপিরিয়েন্স এখনও তো অনেকে কাজ করছে না, বাট যার অনেকে আছে আবার কাজ করছে। সো অনেক বড় করে কিছু লেখার কোনো সুযোগ নাই, হ্যাঁ যে আমি এত কিছু করে ফেলেছি, হ্যাঁ এত কিছু লেখার সুযোগ নাই। খুবই স্পেসিফিক। আমি যদি ফর এক্সাম্পল এখানে আবরারকে বলি যে তুমি কি করেছো সিপিটিতে আমাকে একটু বুঝাও, ও এক লাইনে বলতে হবে, ও আমাকে যে এক লাইনে যেটা বলবে সেটাই ওখানে যাবে, এইভাবে। সো ইউজুয়ালি যেটা হয় যে মানে আর কিছু ওখানে টার্ম ইউজ করতে হয়, যেমন তুমি যদি পেপার লেখো ওখানে আমাকে আমার সিনিয়ররা সাজেস্ট করেছিল যে রোট পেপার লেখা যাবে না, লিখতে হবে যে আইদার অথর্ড আ পেপার অথবা কো অথর্ড আ পেপার, এরকম কিছু একটা। হ্যাঁ, আবার ওয়ার্কড ইন আ পেপার, এটাও খুব ভ্যাগ। সো ফর এক্সাম্পল আমি যদি ডেটা অ্যানালাইসিসের কাজ করে থাকি একটা প্রজেক্টে, তাহলে আমাকে সেটাই লিখতে হবে যে অ্যানালাইজড ডেটা অন দিস প্রজেক্ট, ওয়ার্কড অন দিস প্রজেক্ট, এটা লেখার কোনো দরকার নেই বা এটা লিখে কোনো লাভ হবে না। হ্যাঁ এটাই। সো দ্যাটস হাউ ইউ ওয়ার্ক অন দ্য সিভি। সিভিটা আমার মনে হয় ইজ দ্য ইজিয়েস্ট পার্ট। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আসে কভার লেটার। কভার লেটারটা একটু ট্রিকি। হ্যাঁ, সো কভার লেটারটা পার্সোনালাইজ হওয়াটা খুবই জরুরি। সো কভার লেটারটা অ্যাকচুয়ালি ওয়ার্কস এজ এন এসওপি যেভাবে দেয় সেটার আরেকটু মানে জবের ভার্সনটা হয়তো কভার লেটার, আমি জানি না, আমার কাছে লেগেছে আর কি। সো কভার লেটারে আমরা খুবই পার্সোনালাইজডভাবে লিখি জিনিসটা। সো তুমি চ্যাটজিপিটিতে যে বলা যে হ্যাঁ রাইট আ কভার লেটার, দিস ইজ দ্য জব ডেসক্রিপশন, হ্যাঁ তারপর বললা যে এন্টার, তারপর লিখলা যে না আর ইংলিশটা তোমার ভালো লাগছে, বললো যে না চ্যাটজিপিটি আরেকটু কঠিন ইংলিশ, হ্যাঁ যেন দেখে মনে হয় আমি IELTS 8, হ্যাঁ লিখলা, চ্যাটজিপিটি দিতে বলো না এই ভোকাবুলারিগুলো পছন্দ হচ্ছে না, হ্যাঁ আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি, হ্যাঁ চ্যাটজিপিটি করে দিবে, চ্যাটজিপিটি আছে চ্যাটজিপিটির তালে, হ্যাঁ তো ও করে দিবে। কিন্তু তোমার ওই কভার লেটারটা পড়েই আমি বুঝবো যে এটা চ্যাটজিপিটিতে লেখা। কারণ এখন যারা প্রিডকে প্রথম ইনিশিয়াল স্ক্রিনিংটা প্রিডকরাই করে। সো মানে তুমি অ্যাপ্লাই করছো, আমার আগের যে প্রিডক সে আমারটা স্ক্রিনিং করেছিল। অ্যান্ড নাও এ ডেজ সবাই চ্যাটজিপিটি ইউজ করে, এভরিওয়ান ইজ ভেরি হাইলি এক্সপোজড টু চ্যাটজিপিটি অর জেনারেটিভ এআই আমরা যেটাকে বলি। সো জেনারেটিভ এআই খুবই হাইলি এক্সপোজড। সো একটা লেখা পড়লেই বোঝা যায় কোনটা জিপিটি লিখছে, রাইট? আমি জানি না, তোমাদের কথা জানি না, বাট আমি যদি পড়ে আমি বুঝতে পারবো এটা কে জিপিটি লিখলো না কে লিখলো আমি জানি। সো এখন তাহলে কী করতে হবে? হ্যাঁ তোমার ইংলিশে কিছুটা দুর্বলতা থাকতে পারে, আই আন্ডারস্ট্যান্ড যে ওদের স্টাইলে হয়তো তুমি তোমার ইংরেজিটা লিখতে পারবে না, বাট ওটা লিখলেও কোনো একটা সমস্যা হয় না, কারণ ওটাকে ওরা এক্সকিউজ করে, মানে ওটা কোনো প্রবলেম না। বাট যেটা করা উচিত বা যেটা করতে হয় সেটা হচ্ছে কভার লেটারটা খুবই পার্সোনালাইজড হয় ইউজুয়ালি। সো আমারটা যেভাবে লেখা, ফার্স্টে আমার একটা ইন্ট্রোডাকশন দেওয়া, ফার্স্ট প্যারাতে আমার একটা ইন্ট্রোডাকশন দেওয়া। অ্যান্ড ইন্ট্রোডাকশনটা এরকম না যে আই এম আ ভেরি ডাইনামিক ইন্ডিভিজুয়াল। হোয়াট ইজ ডাইনামিক ইন্ডিভিজুয়াল? এক্স্যাক্টলি, টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। মানে এটা কি কোনো গুড ইন্ডিকেশন
নাকি ব্যাড ইন্ডিকেশন আমি জানি না। আবার চ্যাট জিপিটিতে এগুলো দিয়ে শুরু করে অ্যাজ আ ডেডিকেটেড ডাইনামিক প্রফেশনাল পারসন। ফার্স্টেই 3টা। হ্যাঁ, ও জানেও না তুমি কি, তুমিও জানো না যে ও কি বলতেছে এগুলো। হ্যাঁ, বাট তোমার মনে হচ্ছে ডাইনামিক ওয়ার্ডটা খুব সুন্দর। হ্যাঁ, আরে ফাটাফাটি, এটা অ্যাডভান্স মনে হচ্ছে জিনিসটা, তাই না? অনেক অ্যাডভান্স। এটা একটু তাহলে ইউজ করি। হ্যাঁ, নো ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, সো আমারটা খুবই সিম্পল, যে ফার্স্টে বলা যে আমি কে, মানে আমি কোথা থেকে, যেহেতু এটা আমি একটা জবের জন্য লিখছি, আমি কোথা থেকে গ্র্যাজুয়েট করেছি, কোথা থেকে মাস্টার্স করছি, সেটা আমার ফার্স্ট প্যারার প্রথম 2টা লাইনই হচ্ছে এইটা। তারপরের লাইনটা হচ্ছে যে আমি কোথায় কাজ করছি সিপিডিতে, অ্যান্ড আমি কোন জায়গাটায় কাজ করি সিপিডিতে সেটা বলেছি, অ্যান্ড আমার কোন কোন জায়গায় সিপিডিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে সেটা। আচ্ছা, সো সেখানে ইট ক্যান বি ব্রডলি ডিফাইন্ড, লাইক যে তুমি বলতে পারো যে আমি সিপিডিতে এনার্জিতে কাজ করি, সো এনার্জি ইকোনমিক্স। তারপরে ফাইন্যান্সিয়ালে কিছু কাজ করছিলাম, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স। মানে তোমার টপিক লিখতে হবে রিসার্চের এমন না, বাট মেবি দ্য ব্রড এরিয়া, যে তুমি কোন জায়গায় সিপিটির কাজ করো, বা যে কোনো জায়গায় যেখানে তুমি কাজ করো সেই ব্রড এরিয়াটা সেখানে। হ্যাঁ, এখন এখানে আমাদের দেশে আসলে মানে মাল্টি ডিসিপ্লিনারি আসলে রিসার্চগুলো হয় মাঝে মাঝে, প্রায়ই হয়। তো ট্রাই টু ব্রিং অল দোজ ডিসিপ্লিনস ইন দ্য পার্ট আর কি, মানে ইন দ্য এক্সপিরিয়েন্স পার্ট। সো ফর এক্সাম্পল আমি এনার্জি ইকোনমিক্সে কাজ করি, সো আমি হয়তো ইকোনোমেট্রিক্স দিয়ে কাজ করি, সো আমি ওখানে অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স পার্টটাও লিখি, বিকজ এটাকে তারা ওভাবেই দেখে। হ্যাঁ, সো ওই মাল্টি ডিসিপ্লিনারি জায়গা ব্লেন্ডটা এখানে দিতে হয়। হ্যাঁ, সো ওইটা গেল। ওইটার পরে এরপরের যে সেকেন্ড প্যারাটা, সেখানে আমাকে হাসান ভাই বলেছিল যে এভাবে লিখতে, যে আমার আসলে ইচ্ছাটা কি, মানে আমি আসলে কী চাই। হ্যাঁ, সো মানে খুবই সহজ বাংলায় আমাকে হাসান ভাই এটাই বলেছে যে তুমি লেখো তুমি কী চাও। সো আমি বললাম যে ভাই আমি তো অনেক কিছু চাই। তারপর বললো যে ওইটাই তুমি সামারি করে লেখো, যে এই অপরচুনিটিতে কেন তুমি আসলে ফিট করো। সো বেসিক্যালি আমার চাওয়াটা এই অপরচুনিটি থেকে কি, সেটা হচ্ছে আমার এক্সপ্লেন করতে হবে। অ্যান্ড পরে হাসান ভাই আরও ক্ল্যারিফাই করে বললো যে একটু ফিউচারে কী করবা সেটাকে টান দিয়ে, তার মানে জিনিসটা হচ্ছে ফিউচারিস্টিক কিছু টাচ এখানে থাকতে হবে। সো ফর এক্সাম্পল ওরা একটু দেখতে চায় যে তুমি, মানে যারা ইউজুয়ালি পিএইচডি করবে ফার্দার, যে তাদেরকেই ওরা এটা দেয়। সো তুমি যদি ওই ধরনের কোনো ওদেরকে ব্লেন্ডই না দাও যে আমি পিএইচডি করবো বা কিছু, তাহলে ওরা তোমাকে প্রিডক্ট অফার করবে না। হ্যাঁ, কারণ করবে না, কারণ দে উইল থিঙ্ক যে তোমার এখানে ডেডিকেশনের ল্যাক থাকবে। যদিও এটা নিয়ে আসলে বলা যায় না, বাট এটা এভাবেই, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো সেটা লিখবা যে তুমি আসলে কী চাও, অ্যান্ড তোমার রিসার্চ ইন্টারেস্টটা সেই জায়গাটাতে ক্ল্যারিফাই করতে হয়। সেকেন্ড প্যারাতে তোমার রিসার্চ ইন্টারেস্টটা আসলে কী নিয়ে। সো রিসার্চ ইন্টারেস্টের জায়গাটা অনেকটা পার্সোনাল ভিউয়ের উপর ডিপেন্ড করে হয়, যে তোমার পার্সোনাল ভিউ কী। হ্যাঁ, যে তুমি আসলে ধরো, মানে বাংলাদেশ থেকে বেশিরভাগই যেটা কভার লেটারে লেখা হয় সেটা হচ্ছে যে এই গরিব দেশে জন্মে পোভার্টির ভেতরে থেকে আমার দুঃখ দর্দশা দেখে আমি খুবই কষ্টে আছি। হ্যাঁ, আই হ্যাভ টু সলভ দিস। এটা হচ্ছে দিস ইজ দ্য লাইন, যেটা আমি এখানে, মানে আমি যেটা দেখলাম সবাই লেখে, ইন্ডিয়ানরা বেশি লেখে। হ্যাঁ, লিঙ্কডিনে যে কয়েকটা ওরা হচ্ছে লিঙ্কডিনে দেয় তো মাঝে মাঝে এরকম কভার লেটার স্যাম্পল দেয় প্রিডকের। তো আমি 2-3টা নিলাম কয়েকজনের কাছ থেকে, দেখলাম যে বাহ, মানে তারা নিজেদের দুর্দশা এত বেশি বুঝালো যে তারপর মনে হলো যে এটা আসলে আমার জন্য হবে না, কারণ সবাই এটা লিখবে। সো ওয়াই এম আই ইউনিক। সো তোমার আসলে আরেকটা জিনিস হচ্ছে যে তুমি দুঃখ দুর্দশায় জন্মাইছো, আই আন্ডারস্ট্যান্ড, আই ফিল মেবি দে অলসো ফিল ব্যাড ফর আস মেবি। হ্যাঁ, বাট আসলে এটা তোমার পার্সোনাল ভিউকে শেপ করছে, সেটাও ফাইন, বাট তুমি আসলে ওটার জন্য টেকনিক্যালি ফিট কিনা সেটা বোঝাটা খুব জরুরি। সো ধরো তোমার ভিউ, মানে ধরো আমাদের এখানে সবারই ভিউ হচ্ছে আমরা গরিব দেশে জন্মাইছি, তাহলে কি আমাদের সবাইকে নেবে? আমাদের এই দারিদ্র প্রবলেম সলভ করতে হবে, তাহলে আমাদের সবাইকে নেবে না। কিন্তু যে দারিদ্র নিয়ে খুবই ইনোভেটিভ ওয়েতে চিন্তা করতে পারতেছে যে হাউ হি অর শি উইল সলভ ইট, তাকে নেবে। মানে তাকে দেখে মানে সে উইল স্ট্যান্ড আউট করবে। ধরো এখান থেকে 1-2 জন থাকতে পারে যাদের ভিউজ খুবই ফ্যান্টাস্টিক, মেবি অ্যাবাউট পভার্টি, অর মেবি দ্য পার্টিকুলার রিসার্চ এরিয়া দে আর টার্গেটিং অর দে ওয়ান্ট টু ওয়ার্ক, তো সেখানে থাকতে পারে, তো সেটাকে তারা ওভাবে চ্যানেল করতে পারে। সো ওইটাকে তোমার আসলে চিন্তা করতে হবে তুমি এই ফিল্ডে কেন কাজ করবে। এটা তোমার কাছে ইজি লাগে, দ্যাট ইজ নট অ্যান এক্সপ্লেনেশন। হ্যাঁ, যেমন নো অফেন্স, বাট মাঝে মাঝে যে আবরার, হ্যাঁ, ওদের লামিশা, মানে আমাদের ইমিডিয়েট জুনিয়র ব্যাচ থেকে যখন রিসার্চ মনোগ্রাফের কিছু আইডিয়া আমাদের কাছে নিয়ে আসা হলো, বলা হলো, আমি বললাম যে এটা কেন, ভাই এটা অনেক ইজি।
তারপর আমি বললাম যে ইজি, তারপর বললো যে হ্যাঁ ভাই এটা আসলে অনেক ইজি, এটা যে দেখেন এই যে রিগ্রেশন এমনি করে দেয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আর কিছু করার নেই। হ্যাঁ মানে তারপর আমি বললাম রিসার্চটা তো আসলে ইজ অ্যাবাউট প্যাশন। তারপর বললো যে ভাই আমরা তো আসলে সামনে গিয়ে ফিউচারে রিসার্চ পার্সু করবো না, সো এখন ইজিটাই আসলে আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো কিন্তু এই এক্সপ্লেনেশন ওখানে দেওয়া যাবে না। হ্যাঁ আবার অনেকে বলেছিল ইজি, বাট এখন তারা দেখছি যে তারা এখনও রিসার্চও পার্সু করছে, মানে কাজে করতে গিয়েও রিসার্চ পার্সু করছে। সো আমি আসলে আই ডোন্ট নো, তারা বলেছিল করবে না বাট এখন করছে। ওকে ফাইন, ইটস ফাইন। সো বেসিক্যালি তোমার মেসেজটা খুবই পার্সোনালাইজড হইতে হবে, তোমার ভিউজগুলো ক্লিয়ার থাকতে হবে যে তুমি কি ভাবতেছো একটা প্রবলেম নিয়ে, বা কোন জিনিসটা তোমাকে মোটিভেট করছে। এখন ওই কমন প্রবলেম নিয়ে গেলে আসলে কঠিন, আইডেন্টিফাই করা কঠিন। আচ্ছা তো এটা হচ্ছে সেকেন্ডটা শেষ, যেখানে তোমার রিসার্চ ইন্টারেস্ট থাকবে, যেখানে ইউ উইল ট্রাই টু ইনডিরেক্টলি ইমপ্লাই যে আসলে তোমার কেন এই রিসার্চ ইন্টারেস্টটা তোমার কাছে আসছে সেটা। অ্যান্ড ওখানেও তোমার ওখানে মাঝে মাঝে কিছু প্রোগ্রামে ওরা বলে দেয় যে রিসার্চ ইন্টারেস্টগুলো ক্ল্যারিফাই করতে, যে আমি মাইক্রো ইকোনমিক্স আমার ইন্টারেস্ট, মানে ওইখানে এত বড় এক্সপ্লেনেশন দিতে হয় না যে বাট এরকম যে মাই পার্টিকুলার রিসার্চ এরিয়া ইনক্লুডস, তারপরে কয়েকটা ডিসিপ্লিন যে অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স বা এনার্জি ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, এভাবে আর কি বলে দিতে হয়। কয়েকটাও থাকতে পারে সেখানে, ইউজুয়ালি 6-7টা থাকলেও সমস্যা হয় না, কিন্তু 10-12টা থাকলে তখন বোঝা যায় যে আসলে তোমার কোচিতেই খুব একটা বেশি ইন্টারেস্ট নেই। হ্যাঁ বা তুমি খুব একটা ডেডিকেটেডলি কোনো ডিসিপ্লিনকে পার্সু করবা না। সো সেটা। এর পরের পার্টটা আসবে হচ্ছে যে তুমি তোমার জবে এক্সপিরিয়েন্সে আসলে কী ধরনের এক্সপিরিয়েন্স গেইন করেছো সেটা নিয়ে। সো তুমি তোমার কাজ করতে যে তুমি কী ধরনের রিসার্চ করলা, সেখানে কি শিখলা, সেটা নিয়ে হালকা একটু আইডিয়া দিতে হয়। যেমন আমি হচ্ছে একটা সার্ভে করেছিলাম সিপিডিতে, তো সো আমি ওইটা নিয়ে কিছু লিখি যে আমি সার্ভে করেছি, এটার উপর একটা পেপার করলাম, এটার উপর একটা পেপার করলাম, সেখানে আমি এগুলো ব্যবহার করেছি, শেষ, ডান। তো এটাই দেখা যায় অনেক বড় হয়ে যায়, প্যারাটার এটা এক্সপিরিয়েন্সটা লিখতে অনেক বড় হয়ে যায়। আর কয়েকদিন কাজ করার পরে 1-2-3 মাস হয়ে গেলে বা 4-5 মাস হয়ে গেলে আরও বড় হইতে থাকে। তো সেটাকে আসলে কনসাইজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সেইখানে যদি প্রোগ্রামের সাথে তোমার ব্যাচেলার্স আর মাস্টার্সের বা মাস্টার্স আর ব্যাচেলার্সের থিসিস বা মনোগ্রাফ মিলে, তাহলে সেটা নিয়েও বলতে হয়। যেমন আমি যখন মানে আমি যেটাতে যাচ্ছি সেখানে ফাইন্যান্সের একটা বড় পার্ট আছে, আর আমার ব্যাচেলার্সের মনোগ্রাফটা ছিল হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট নিয়ে। সো আমি পার্টিকুলারলি ওই কভার লেটারটাতে, যেহেতু এটা ফার্মা মিলার সেন্টার ফর ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স, আমি ওই ব্যাচেলার্সের থিসিসের কথাটা উল্লেখ করেছিলাম যে হ্যাঁ আই হ্যাভ ওয়ার্ক, এইটা নিয়ে আমি হালকা কাজ করেছি, বাংলাদেশের এটাতে এই মেথোডোলজি আমি ইউজ করেছি সেটা। এর পরের পার্টে যেটা আসবে সেটা হচ্ছে যে তুমি আসলে স্টেটা বা আর নিয়ে বা তোমার প্রোগ্রামিং স্কিল কতটা সলিড সেটা বোঝানোটা খুব জরুরি। এখন তুমি যদি লেখো যে আমার রিগোরাস রিসার্চার ইন স্টেটা, হবে না। আই ওয়ার্ক 2 months ইন স্টেটা, হবে না। 2 মাস কাজ করলে তুমি স্টেটা ভালো পারো, সেটা ভালো পারা উচিত, বাট সেটা গ্যারান্টি কি? হ্যাঁ হতে পারে তুমি অনেক ম্যানুয়ালি কোড করো, আবার কেউ 1 সপ্তাহ কোড করে তারা লুপ করে কোড করে। সো আসলে এটা বোঝার কোনো উপায় নেই যে তুমি আসলে স্টেটাতে কীভাবে কাজ করো বা আরে কীভাবে কাজ করো। সো সেটা তোমার আসলে তুমি যখন কোড করতে যাবা তখন তুমি নিজেই আসলে বুঝতে পারবা যে কীভাবে, হাউ টু ডেমনস্ট্রেট ইউর কোডিং স্কিল ইন 1 sentence। সো ধরো আমি যেটা লিখি বা আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে আমি স্টেটাতে এই মডেলগুলো রান দিয়েছি এই একটা ডেটা সেট কম্পাইল করে, তখন তারা বুঝেছে যে আমার স্কিলের সেটটা বা স্কিল সেটের লেভেলটা কোথায়। সো আমার রিগোরাস রিসার্চার, আমি যেমন ইন্ডিয়ান একটা টেমপ্লেটে দেখলাম যে ওরা লিখেছে আমি অ্যাডভান্সড ইউজার ইন স্টেটা। তারপর আই ওয়াজ থিঙ্কিং যে অ্যাডভান্সড ইউজার ইন স্টেটাটা আবার কি জিনিস? ইটস ভেরি হার্ড টু কম্পেয়ার, রাইট? এখন আমি তো বলতেই পারি আমি অ্যাডভান্স, হ্যাঁ আমাকে ডেমনস্ট্রেট করার জন্য বা আমাকে মার্কেট করার জন্য আমি কেন বলবো না আমি অ্যাডভান্স, বাট আদৌ কি আমি অ্যাডভান্স? সো ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইট উইথ যে তুমি কোন কাজগুলো করেছো সেইগুলোকে চ্যানেল করে, রাইট? সো ফর এক্সাম্পল আমি যেমন আরেকটা যখন বলতাম তখন হচ্ছে আরে আমি কি করেছি সেটা বলতাম। তারপরে পাইথনে হচ্ছে সিপিডিতে আমি একটা কাজ করেছিলাম, সেখানে আমি নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করেছিলাম আর র্যান্ডম ফরেস্টের একটা মডেল করেছিলাম। সো আমি ওইগুলো বলি যে আমি এগুলো করেছি এখানে। সো তখন তারা বুঝতে পারে যে আচ্ছা আমার পাইথনের স্কিলসটা কোন জায়গায়। আমি রিগোরাস পাইথন ইউজার বললে আসলে হবে না, ঠিক আছে? তারপরে এরকম। সো সেইখানে তুমি তোমার টেকনিক্যাল স্কিলসটাকে ডেমনস্ট্রেট করবা থ্রু হোয়াট ইউ ডিড। সো তোমার ন্যারেশনটা একটু ডিফারেন্ট হবে, হয়তো কিছু জিনিস রিপিট হবে বাট ন্যারেশনটা একটু ডিফারেন্ট হবে। সো ন্যারেশনটা ডিফারেন্ট হওয়াটা জরুরি।
সো এটা শেষ করার পরে এরপর ওদের কিছু কন্ডিশন থাকে যে কারণে জব ডিসক্রিপশনটা পড়তে হয়। ইউজুয়ালি আমি দেখেছি অনেকগুলোতেই থাকে যে আমার ভিসা লাগবে কিনা সেটার একটা ডিক্লারেশন কভার লেটারে দিতে হয় যে আমাকে ভিসা লাগবে কিনা। এটা যদি ইনক্লুড না করো তাহলে ওরা তো পরে হইলে পরে আর ভিসা দিবে না, পরে বলবে যে তুমি বললা কেন, বলো নাই কেন যে ভিসা লাগবে। সো ভিসা লাগবে কিনা সেটা, তারপরে হচ্ছে তুমি কত বছরের জন্য অ্যাভেলেবেল সেটা। সো 2 বছরের জন্য অ্যাভেলেবেল না হলে বা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী না মিললে ওরা নেবে না, বাট ইউজুয়ালি 2 বছর দেওয়াটা ভালো, কারণ অনেকে এক্সটেনশন দিতে চায়। 1 বছর অ্যাডভার্টাইজমেন্টে বলা থাকলেও 2 বছর দেওয়া ভালো, কারণ ওই এক্সটেনশনের একটা জায়গা থাকে যেটা ওরা কখনো বলে না। সো 2 বছর ওইটা ইনক্লুড করতে হয়। আর অ্যাভেলেবেল ডেট, কবে থেকে তুমি স্টার্ট করতে পারবা, এটা ইনক্লুড করাটা খুবই জরুরি। ইউজুয়ালি ধরো 1 জানুয়ারি এরকম বলতে হয় না, বাট মাসটা বলতে হয় যে আমি এই মাস থেকে স্টার্ট করতে আই এম রেডি, ওকে। হ্যাঁ, সো এটা বলে তুমি তোমার কভার লেটার শেষ করে দেওয়া যায়। এই তো আই থিঙ্ক কভার লেটার আর সিভির পার্ট এটাই। আর স্টেটাতে বা কোডিং স্যাম্পল কীভাবে রেডি করবা সেটা আসলে একটা আলাদা আলোচনা, বাট ফর ইউর ইনফরমেশন তোমরা যেটা করতে পারো যে গুগলে যে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো যে একটা প্রফেশনাল স্টেটা ডু ফাইল বা RA মার্কডাউন ফাইল কীভাবে লেখে। সো ওইটা দ্যাটস নট ভেরি হার্ড, বাট জাস্ট কিছু ফর্মালিটিস মেনটেন করে করতে হয়। যেমন হচ্ছে যে আমি দেখেছি বা আমার সাথে কয়েকজনের সাথে কাজ করতে যে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে তারা স্টেটাতে যেটা করেছিল সেটা হচ্ছে যে ইভেন আমি নিজেও করতাম কয়েক মাস আগে, সেটা হচ্ছে যে ধরো স্টেটা থেকে যখন আমি একটা ডেটাকে কল দিই যে ডেটাটা এখানে আমি স্টেটাতে লোড করব, সো সেটার একটা কোড থাকে যে ইউজ, যদি DTA ফাইল হয় তখন কোটেশন মার্ক দিয়ে একটা ফাইল প্যাথ, হ্যাঁ, যে ফাইল প্যাথটা এরকম যে সি, তারপর আমার কম্পিউটারের নাম, তারপরে হয়তো MSS থিসিস, হ্যাঁ, তারপরে আরও 2-3টা ফোল্ডার, এরপর ওই ফাইলটা, সো প্যাথ এখন ওইটা থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওইটা যখন আমি আমার ডু ফাইলে দিচ্ছি, তারপর ওইটা ধরো আমি এখানে তোমাদের মধ্যে কারো আরেকজনের পিসিতে নিয়ে ওটা রান দিচ্ছি, কিন্তু আমার ডাটা আর লোড হচ্ছে না, ডাটা লোড হবে না, কারণ ওটা তো আরেকজনের পিসির প্যাথ দেওয়া। সো এখানে একটা গ্লোবাল প্যাথ ডিক্লারেশন বলতে একটা সিস্টেম ফলো করতে হয়, যেখানে হচ্ছে যে কোনো পিসিতে এটাকে নিয়ে রান দেওয়া যায়। ওই পিসিতে জাস্ট হয়তো কয়েকটা ফোল্ডার বানাতে হবে। আবার দেখলাম হচ্ছে ওই হাসান ভাই আমাকে দিয়েছে, সো হাসান ভাই ইজ কী বলবো লাইফ সেভার। সো হাসান ভাই দিল যে ওখানে উনি যে কোডটা লিখেছিল সেখানে বেসিক্যালি ওই পিসিতে তোমার ওই ফোল্ডারটাই ও বানাই নেবে। সো তোমার পিসিতে ফোল্ডার আলাদা করে ম্যানুয়ালি বানাইতেও হবে না, পিসিতেও ফোল্ডার সে নিজেই বানাবে, ডাটাগুলো ডাউনলোড হওয়ার পর ওখান থেকে ওখানে সে নিজেই নিয়ে যাবে। সো ইটস ভেরি অটোমেটেড, দ্যাট প্রফেসর জাস্ট নিডস টু রান, আর কিছু না। ইভেন কিছু প্রিডকের যে কোডিং এক্সারসাইজ থাকে যেখানে উইল গো লেটার, সেখানে তারা বলছে যে আমরা একবার কোড রান দিব, যদি রান হয় তাহলে আমরা ফুল মার্কস দিব, যদি 2বারের বেশি রান দিতে হয় তাহলে আমরা 5 মার্কস ডিডাক্ট করবো। এভাবে তারা যতবার রান দিতে হবে তাদের ওই জিনিসটাকে ফিক্স করার জন্য, তোমার আমাদের এই জিনিসগুলোকে ঠিকমতো ডিক্লেয়ার না করার জন্য ওদের যতবার ঠিক করতে হবে ততবার ওরা তোমার মার্কস কাটতে থাকবে। অ্যান্ড ওইখানে নেগেটিভও চলে আসে অনেকের, যেটা ওই ইনস্ট্রাকশনে লেখা ছিল। সো ওখানেই তারা বাদ, এইটাই। সো দ্যাটস হাউ ইউ প্রিপেয়ার ইউর ট্রান্সক্রিপ্ট। রেডি করার কিছু নাই, রাইটিং স্যাম্পল ইউজুয়ালি থিসিস জমা দিলেই হয়ে যায়, বা বাইরে যদি কোনো একটা কাজ করে থাকো তাহলে সেটা জমা দিলেই হয়। সো ইয়া, আই গেস ভাইয়া আমাদেরকে ইনফরমেটিভ সাইড নিয়ে তো অনেক কিছু বললো। তো ভাইয়াকে এখন আপনি যেহেতু বললেন যে আমি অনেক কিছু চাই, অনেক ওভার অ্যাম্বিশিয়াস, তো আমাদের ডিপার্টমেন্ট থেকে দেখা যায় আমরা একটা পশ ডিপার্টমেন্টে, তো মেইনলি দেখা যায় যে আমরা হচ্ছে সিনিয়র্স যারা, গ্র্যাজুয়েটস যারা, তারা হচ্ছে সিপিডি, বিআইজিডি অথবা ব্যাংকস অথবা কর্পোরেট সেক্টরে যাই, অথবা আমরা হচ্ছে মিড রেঞ্জের কোনো কলেজে সেটেলড হয়ে যাই। তো আপনার এটাতে টেক কি, যে কেন আমরা হচ্ছে অত হাই অ্যাচিভ করার ড্রিমও দেখি না? অ্যান্ড আরেকটা হচ্ছে যে আপনি যেরকম বললেন যে ইন্টার্নশিপে 45 আওয়ার্স, তার মানে আমি যদি ফুল টাইম জব করি তাহলে তো ইটস আ লট। তো আপনি এখানে তো এইখানে হচ্ছে আপনি কিভাবে নিজেকে মেইনটেইন করেন, ফোকাস করেন, অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট এগুলো নিয়েও যদি একটু বলতেন। আচ্ছা, yeah, thank you sir for staying. Yeah, you can, I want you to add something. It's a deep question. Okay, so thanks so much ECA and thanks so much Faisal. স্যার আমি একটু ডিসক্লেমার দিই। সো মানে এই এন্টায়ার জার্নিতে অতনু স্যার ওয়াজ দেয়ার ফর মি দ্য এন্টায়ার টাইম, মানে যখন থেকে আমি আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন করেছি হি ওয়াজ দেয়ার। তো স্যার আমাকে পুরাটা টাইমই গাইড করেছে,
সেটা কোভারলেটার কি ইভেন হাসান ভাইকে আমার লাইফে আনার পেছনেও আসলে আই ডিডন্ট নো অ্যাবাউট হাসান ভাই, সো স্যার ব্রট হাসান ভাই ইন মাই লাইফ, যে এই যে হাসান, হ্যাঁ। সো অ্যান্ড দেন হাউ উই অ্যাকচুয়ালি প্রগ্রেস, অ্যান্ড তারপর টেকনিক্যাল এক্সারসাইজগুলোতে আমি যখন স্ট্রাগল করছিলাম তখন স্যার আমাকে বই সাজেস্ট করা, ম্যাটেরিয়াল সাজেস্ট করা, তো সেগুলোও দিয়েছে। সো আই এম এন্টায়ারলি গ্রেটফুল টু হিম অ্যান্ড অলসো মাই রেফারি। সো আই ওয়ান্ট স্যার টু অ্যাড সামথিং প্লিজ। Data navigation is an important part প্রত্যেকটা কোডিং শেখার জন্য। সো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি 117টার মতো যেটার 113 নম্বরটাতে আমার হয়ে যায়। সো বাকি 4টা থেকে যে 2 দিন আগেও একটা ইন্টারভিউ কল দিয়েছিলাম যাইনি, আরটাতে রিজেক্ট করে দিল, বাট ইটস ওকে। সো 117টার ভেতরে আমাকে কোডিং এক্সারসাইজের জন্য ডেকেছিল 40টার মতো পজিশন। 40টা পজিশন থেকে আবার হচ্ছে 17 থেকে 18টায় আমাকে হচ্ছে কোডিং এর পরের যে পার্টটা সেটাকে বলা হচ্ছে ইন্টারভিউ, ফাইনাল ইন্টারভিউ দিতে হয়, বা এখানে আরো তোমাকে প্যাচাইতে পারে, ইচ্ছা মতো ঘুরাইতে পারে, প্যাচাইতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য পজিশন, বাট ইউজুয়ালি একটা ইন্টারভিউ থাকে। সো কোডিংটা শেষ হওয়ার পরে একটা ইন্টারভিউ থাকে যেখানে দেখে কোডটা তুমি করছো নাকি তোমার ভাই করে দিচ্ছে নাকি তোমার কোনো সিনিয়র করে দিচ্ছে, সেটা তখন যাচ করে। ওরা তোমার কোডিং কেন করছো, কি করছো, কোন অপশন ছিল, তোমার হাতে আর কি অপশন ছিল, এগুলো সব জিজ্ঞেস করো। তোমাকে খুঁটিনাটি তোমাকে 5 মিনিট ইন্টারভিউশন ইজ ইনাফ বুঝার জন্য যে কোনটা তুমি করছো। 5 মিনিটের মধ্যে বেরোয় যাবে তুমি করছো নাকি চ্যাট জিপিটি করছো নাকি ভাই করছো, হ্যাঁ, বা বোন করছো, বের হয়ে যাবে। সো এখন আমাদের আসলে কি দরকার, আমি একটু ওভারঅল যে এক্সপিরিয়েন্স শেয়ার করি। সো আমার প্রত্যেকটা কোডিং এক্সারসাইজ থেকে আমি যেটা শিখছি, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বা যেগুলো আসে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে কোর্সগুলো আর কি বেশি রিলেভেন্ট, আমি সেগুলোর দিকে যাবো। সেটা হচ্ছে অ্যাডভান্স ইকোনোমেট্রিক্স 1, ভেরি রিলেভেন্ট, যেখানে হচ্ছে ক্রস সেকশন আর প্যানেল। আসলে ক্রস সেকশন নিয়ে কোনো কাজই আসে না, প্যানেল ডেটা নিয়ে হচ্ছে সব কোডিং এক্সারসাইজ। টাইম সিরিজও হয় না, বাট প্যানেল নিয়ে হয়। টাইম সিরিজটা লাগে প্যানেলের আন্ডারস্ট্যান্ডিংটাকে বেটার করার জন্য। সো প্যানেল ডেটাকে ম্যানিপুলেট করতে পারা বা প্যানেল ডেটা কীভাবে কাজ করতে হয় এটা বোঝাটা খুব জরুরি। সো প্যানেলের ভেতরেও ওরা যে মেথোডোলজিগুলো মাঝে মাঝে দেয় সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথোডোলজিগুলো বেশি দেয়, কারণ যেহেতু ওরা এক্সপেরিমেন্টাল রিসার্চ নিয়ে বেশি কাজ করে। সো ডিফারেন্স ইন ডিফারেন্স, তারপরে কোয়ান্টাম রিগ্রেশন, তারপরে যে রিগ্রেশন ডিসকন্টিনিউটি ডিজাইন, আরসিটিও দেয়। একটা আমি নিজে একটা ওরা আরসিটি করেছে, আর আমার আরসিটির নলেজ কেমন বোঝার জন্য ওই আরসিটি ডেটা সেটে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কত এটা একটা কাজ, এটা লেখা আছে ডিটেলসে লেখা, যেটা এটা এরকম 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 এরকম, সো ইউ হ্যাভ টু ডু দ্যাট। সো ওই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে ডেটা নিয়ে খেলার জন্য। তুমি এখানে যা শিখবে ইন আওয়ার ডিপার্ট থ্রু ইউর কারিকুলাম, সেটা জাস্ট তোমার মাথায় ঢোকাবে যে হাউ ডাজ আইডি রিগ্রেশন ওয়ার্ক, বাট আইডি রিগ্রেশনকে অ্যাকচুয়ালি ইমপ্লাই যখন করতে যাবা, সেটা তোমার আসলে ওই থিসিস করে হোক বা তোমার কাজ করে হোক তোমার শিখতে হবে, সেটা তুমি বাসায় বসে শিখতে পারো। বুঝতেছি? সো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম। কিছু কিছু আছে সিমুলেশন এক্সারসাইজ আছে যেখানে মনিটরলি সিমুলেশন ইউজ করতে হয়, বা আরো অনেক অ্যাডভান্স সিমুলেশন মডেল ইউজ করতে হয়, আমি জানি না, আমি পারি না। সো এনিওয়ে এটা একটা হয়। আরেকটা হয় যেটা, সেটা হচ্ছে যে কম্পিউটেশনাল কিছু টেস্ট থাকে, আই উইল গো। বাট এখন আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যেটা আমি আমার হলো সেখানে। সো এটাতে ফার্স্টে আমাকে যে টাস্কটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা ডেটা ম্যানিপুলেশন টাস্ক। সো একটা ডেটা সেট দেওয়া আর কিছু টাস্ক দেওয়া, যে ডেটাটা আমরা এভাবে ম্যানিপুলেট করো, বা এইটার স্ট্যাটিস্টিক্স কি, এটার মিন কি, এটার অ্যাভারেজ কি, এটার মিডিয়ান কি, ওভাবে কোয়ান্টাইলগুলো দেখাও, ওগুলো দেখায়, বা ডেটাগুলো ক্লিন করো, এই ডেটার সাথে ওইটা মার্চ করো, এরকম। সো ওইটা করার পর ওইটা জমা নিয়ে নিচ্ছে। তারপরে আবার আরেকটা টেস্ট পাঠিয়েছে, সেটা হচ্ছে ইকোনোমেট্রিক্সের উপর টেস্ট, যে আমি যে ডেটাটা রেডি করলাম বা সেটার উপরে কিছু কাজ, যে এর সাথে রিলেশনশিপ। হ্যাঁ, তুমি একটা নর্মাল রিগ্রেশন করতে পারো, বা রিগ্রেশন শিখবা যারা আস্তে আস্তে ছোটো আস্তে শিখবা। হ্যাঁ, ওখানে তুমি একটা নর্মাল রিগ্রেশন করেও করা যায়, জিনিসটাকে আবার অনেক কমপ্লিকেটেড করে করা, মানে অনেক সফিস্টিকেটেড করে খুবই রিগোরাস করা যায়। রিগোরাস ওয়ার্ডটা আমার পছন্দ না, আমার কাছে একটা ওয়ার্ড। হ্যাঁ,
সো মানে অনেক কাটছাট করে পাওয়া যায়। সো এখন তুমি কতটা সলিডভাবে করবা সেটা ডিপেন্ড করবে তুমি কতটা বুঝো, তুমি কতটা পারো সেটা, ঠিক আছে? সো এটা গেল, আমি একদম ডিটেলস টেকনিক্যালিটিতে ঢুকবো না, সেটা হয়তো আমি আমার জুনিয়রদের সাথে আলাপ করতে পারি যারা ইমিডিয়েট জুনিয়র, কারণ ওরা বুঝবে, বাকিরা বুঝবে। টেকনিক্যাল ডিটেলসে ধরো স্ট্যাগার ডিআইডি যদি এখন আমি এক্সপ্লেন করা শুরু করি ওরা বুঝবে না স্ট্যাগার ডিআইডিটা কেন আছে। এটা হয়তো একটু লিমিটেড নলেজের মধ্যে থাকবে, ওইখানে আমি জানি না। সো এটা ইকোনোমেট্রিক্সের টেস্ট নিল, ইকোনোমেট্রিক হেটারোস্কেলেস্টিসিটি কীভাবে সলভ করবো, এটা সেটা নানান ধরনের জিনিস, ওগুলো কিন্তু কিছু হাতে ডিসক্রিপটিভ লেখা না, সব কোড করে দেখা, কোড করে দেখানো, কোড ফাইল দিচ্ছে। এরপর একটা ইন্টারভিউ হলো, এটাকে ওরা বলছে টেকনিক্যাল ইন্টারভিউ। টেকনিক্যাল ইন্টারভিউতে ওদের যে আগের মানে এখন যে প্রিডক আমার আগে যে আছে যে ছেড়ে দিচ্ছে, সো সে আসলো, সে এসে হচ্ছে আমাকে প্রশ্ন করা শুরু করলো একদিক থেকে যে এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, এগুলার বাইরে এরপর আবার নতুন করে প্রশ্ন করা শুরু করলো যে আচ্ছা বলেন তো এই জিনিসটা কি, মানে ধরো একটা আমাকে একটা ইকোনমিক ফেনোমেনা, ইকোনমিক ফেনোমেনাটা হচ্ছে শিকাগোতে আর ঢাকাতে, হ্যাঁ শিকাগোতে আর ঢাকাতে তোমাদের সবার জন্য এক্সারসাইজ একদম বেসিক ইকোনমিক্স, একদম বেসিক ফার্স্ট ইয়ার। যদি এখন এটাতে আটকা যাও তাহলে ইউ শুড থিঙ্ক যে ইউ শুড ওয়ার্ক উইথ ইউর ইকোনমিক ইনটিউশন, আসলেই কাজ করা উচিত। হ্যাঁ, সো শিকাগোতে আর ঢাকাতে তেলের দামের যে ডিফারেন্স, তেল জ্বালা ফুয়েল অয়েল, তেলের দামের যে ডিফারেন্স আর শিকাগো আর ঢাকাতে চুলে মানে হেয়ার কাটের যে দামের ডিফারেন্স, সেটা তেলের দামের ডিফারেন্সের চেয়ে অনেক বেশি। কেন? আচ্ছা আবার বলি, সো শিকাগো ঢাকা তেলের দাম এর যে ডিফারেন্সটা, সেটা শিকাগো আর ঢাকার হেয়ার কাটের দামের ডিফারেন্সের চেয়ে কম, মানে কাছাকাছি। ধরো শিকাগো, আচ্ছা এভাবেই ধরো শিকাগো আর ঢাকাতে তেলের দাম সেম, কিন্তু শিকাগোতে হেয়ার কাটের দাম অনেক বেশি, তেলে হেয়ার কাটের দাম অনেক। কেন? শিকাগোতে লেবারের বেশি, লেবার কস্ট বেশি। তেলে কি লেবার লাগতেছে না? হেয়ার স্টাইল স্পেশালাইজ রেগুলেশনস অনেক হাই শিকাগোতে, বাংলাদেশে রেগুলেশনস নাই। মিনিমাম ওয়েজ, মিনিমাম ওয়েজ, এটা হচ্ছে লেবারের মিনিমাম ওয়েজ ইজ অ্যান এক্সপ্লেনেশন, বাট মিনিমাম ওয়েজ আসলে কোনো ইকোনমিক ফেনোমেনা। সো এটাকে তোমার ইকোনমিক্স দিয়ে এক্সপ্লেন হোয়াট ইজ হ্যাপেনিং, মানে বাট ইটস আ গুড অ্যান্সার, দে উইল টেক ইট অ্যান্ড দে উইল মার্ক ইট। গ্লোবাল মার্কেটের সাথে এক্সপোজার শিকাগোতে বারবার সাপ্লাই কম, বারবার হতে পারে। অ্যাভারেজ মান্থলি স্যালারি বেশি শিকাগোতে, অ্যাভারেজ মান্থলি স্যালারি বেশি আর কি। এটা তো মিনিমাম ওয়েজ। সো হ্যাঁ, দেয়ার আর লটস অফ এক্সপ্লেনেশন, বাট এটার মেইন দুইটা এক্সপ্লেনেশন। একটা বিষয় হচ্ছে যে ইউএসএ ওরা তো নিজস্ব অয়েল অনেক প্রডিউস করে, নিজের উৎপাদন করে, আমাদের কাছাকাছি কাছাকাছি এটার একটা ডিমান্ড সাইড আছে। হ্যাঁ, সো আচ্ছা এই প্রথম এক্সপ্লেনেশন এক লাইনে একটা, মানে আমাকে প্রথমে বলছে 10 সেকেন্ডে একটা এক্সপ্লেনেশন দিতে হবে। 10 সেকেন্ড, ইউ ক্যান্ট থিঙ্ক অফ এনিথিং। 10 সেকেন্ড মাসেল মেমোরি কি বলে সেটা ফার্স্টে দেখতে। প্রথম কথা হচ্ছে অয়েল হচ্ছে ট্রেডেবল গুডস, এক লাইনে আনসার শেষ। তারপর বলছে আরেকটা এক্সপ্লেনেশন দিতে, দুইটা, এবার 1 মিনিট টাইম। এবার এটাকে বলছে ডিমান্ড সাইড থেকে এক্সপ্লেন করতে। এবার এখন তো সবাই যে মিনিমাম হচ্ছে তো কোনো ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড, রাইট? তারপরে অয়েল এক্সপোজার ইজ অলসো আনাদার সাপ্লাই সাইড। হোয়াট ইজ দ্য ডিমান্ড সাইড? দ্য ডিমান্ড সাইড ইজ ইলাস্টিসিটি। আমরা যে পরিমাণ তেলের ওপর বেস করে চলি, ইউএসএ চলে, ইউএসএর অনেক সাবস্টিটিউশন আছে। সো ওদের যে রিটেল প্রাইসের যে দাম, সেটা একটা ইলাস্টিক। সো ওদের ওটা বাধ্য হয়ে কম রাখে, আর আমাদের এখানে অনেক হাই চার্জ করা পসিবল। আমাদের পরে আমাদের যে তেলের দাম সেটা মানে মোটামুটি 40-50 টাকা বেশি ওরা প্রফিট করছে, মানে একটা গভর্নমেন্ট এজেন্সি প্রফিট করছে। সো দ্যাটস দ্য সিচুয়েশন ইন মার্কেট। সো কমানো পসিবল, বাট কমাবে না, বিকজ ইটস অ্যান ইনইলাস্টিক গুড ইন মার্কেট। মানুষ দিয়ে কিছু করার নেই। সো এটা হচ্ছে আরেকটা এক্সপ্লেনেশন, দুইটা এক্সপ্লেনেশন। সো এইরকম ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন ইউর, মানে তারা তোমাকে যে কোনো কিছু জিজ্ঞেস, তারপরে আমাকে আরেকটা তো জিজ্ঞেস করেছিল হার্ভার্ডের যে আমার দেখা লাইফের বেস্ট ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল কি, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। তার বেস্ট ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল আমার, তারপর আমাকে বললো যে বলো কোনটা দেখে তোমার কাছে মনে হচ্ছে যে মানে ইটস আ রেভুলেশন,
হ্যাঁ, তখন আমি তো কিছু বলতে পারতেছি না, বিকজ আই ফরগট হোয়াট আই স্টাডিড অ্যান্ড আই ফরগট এভরিথিং, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি ইন্টারভিউতে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। পরে আমি হচ্ছে আমাদের অ্যাডভান্স ইকোনমিক্সে একটা ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবলদের শেখাই, হ্যাঁ, যেটা আসলে নট রেভলিউশনারি, সব জায়গায় ইউজ করে, ইউ ক্যান সেভ ইউর সেলফ। সো ওইটা হচ্ছে বলছি। সো ওই যে এডুকেশন, নিজের এডুকেশন না দিয়ে বাবা মার এডুকেশনটা দেওয়া ভেরি বেসিক। তারপর আমাকে বললো যে এটা তো আমরা সবাই ইটস নট, ঠিক আছে, এটা হাউ ক্যান ইউ ইম্প্রোভাইজ। আপনি ইম্প্রোভাইজেশন নিয়ে অনেক আইডিয়া দিয়েছেন। এনিওয়ে, সো দেন তোমার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে ওরা অনেকক্ষণ খারাপ, তুমি রিসার্চ আসলে এখানে কেন আসতে চাও। সো ধরো তুমি আসলে করতে চাও এক জায়গায় রিসার্চ, যদি আবার স্যার বললো যে তুমি জাস্ট যাওয়ার জন্য যাইতে চাও, জাস্ট যাওয়ার জন্য যাইতে চাও, তাহলে আসলে ওখানে তুমি ধরা খাই যাবে, কারণ রিসার্চ ইন্টারেস্ট তুমি ওইখানে ওরা তোমাকে খাবে। মানে এটা কোনো টেকনিক্যাল প্রশ্ন, এটা হচ্ছে তোমাকে জাস্ট দেখবে তোমার সুইটেবিলিটিটা আছে। হ্যাঁ, সো সেটা যেমন শিকাগোতে যখন আমি যাই, মানে আমি এই ইন্টারভিউতে, তো ওয়েন দে অ্যাস্ক মি যে কেন ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, হ্যাঁ মানে ওয়াই, কারণ আমার মেইন এরিয়াটা এইটা, সো কেন এই জায়গাটাতে আমি আসবো। সো আমি তখন হচ্ছে আমি ওদেরকে বলতেছিলাম যে মানে আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি অ্যান্ড এভরিথিং, লাইক আমি এটা নিয়ে কীভাবে চিন্তা করি সেটা আমি আস্তে আস্তে বলা শুরু করি। দেন দে অ্যাস্ক মি যে আমার রিসেন্টলি পড়া একটা পেপার বলতে ম্যাক্রো ইকোনমিক্সের উপর, যেটা আমার কাছে খুবই আউটস্ট্যান্ডিং মনে হয়েছে, কিন্তু পেপারটা পাবলিশ হয়েছে 2018 পরে। ওকে, সো আমি একটা পেপার আসলেই পড়ছিলাম, সেটা হচ্ছে বিহেভিয়ারাল ম্যাক্রোর উপরে। এমআইটির কার্তিক শাস্ত্রী আর হচ্ছে জুয়েল ফ্লিন, ওদের এমআইটির, ওদের এটা হচ্ছে যে পিএইচডি ডিসার্টেশন ছিল, ওটা পিএইচডিটা করেছিল এটা নিয়ে। সো ওইটা নিয়ে আমি বলছি, যখন আমি বলা শুরু করছি, ইউরেনমা ডিরেক্ট ওটা সার্চ দিতেও শুরু করছে, সার্চ দিতে বের করে ফেলছে, বলছি 2 মিনিট ওয়েট করো, সার্চ বের করছে। এবার তুমি ওখানে বসে তুমি ধরো বলতেছো, হ্যাঁ এটা বুলশিট বলে দিয়ে আসলে, যেটা কার জীবনে হয়ও না, কেউ জানেও না এরা কারা। হ্যাঁ, নাম একটা বললা, ধরো যে বললা যে হ্যাঁ আবরার লামিশা, এরা বললো ধরো তারপর সার্চ দিবে আবরার লামিশা থেকে দুইজন দুই পাশ থেকে আসছে, হবে না, নামও বানায় বলতে পারবো, আর এই জায়গাটা ধামদান বলে দিয়ে আসলে তাহলে কি হবে না। হ্যাঁ, সো ওরা পুরো জিনিসটা ওখানে বসে ভেরিফাই করছে, বলছে যে এবার বলো, আমি খুলছি, তারপর আমি বলছি, তারপর ওরা শুনছে, শুনে তারপর আমাকে জিজ্ঞেস করছে যে আমি আসলে কেন পার্সু করতে, মানে ওয়াই, আমি এক জায়গায় আমার কাছে কী মনে হয় যে ম্যাক্রো ইকোনমিক্সের ল্যাকিংসটা কি, ওয়াই ডু আই হ্যাভ টু কন্ট্রিবিউট। তখন হচ্ছে যে আমি আসলে ওদেরকে বুঝাইছি যে ধরো এখনও তোমরা ওই অ্যাডভান্স লেভেলে যাও নাই, বাট খুবই সিম্পলিফাইড ভার্সন হচ্ছে যে ম্যাক্রো, মানে এখন যে অ্যাডভান্স ম্যাক্রো ইউজ করে সেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে ওটাকে যোগ করে, মানে খুবই সিম্পল টার্মে ইন্ডিভিজুয়াল, এখানে সবার ইউটিলিটি নিয়ে যোগ করে সেটাকে ম্যাক্সিমাইজ করে। হ্যাঁ, আমি বলছিলাম যে এখানে যে সবাইকে ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে কনসিডার করে, আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল আসলে ইন্ডিভিজুয়াল না, কারণ যখন আমরা ফাইন্যান্সের ডিসিশন মেকিংগুলো করি তখন আমরা হচ্ছে আশেপাশে সবারটা দেখে করি। হ্যাঁ, যেমন আচ্ছা এখানে নাই, বাট আমাদের ওদের খুবই পরিচিত আমাদের একজন আছে, আচ্ছা ও আজকে আসে না জানি না কেন, শামীম মামা। হ্যাঁ, তো সে কোন ব্যাংকে যাবে এটা নিয়ে আমার সাথে তার 6 দিন ধরে ডিসকাশন চলতেছে, এখনও ঠিক করতে পারে। সো বেসিক্যালি ও কিন্তু নিজে ডিসাইড করতেছে না, বাট আই এম ডিসাইডিং ফর হিমসেলফ যে কোনটায় ওর জন্য যাওয়া ভালো, ডিপেন্ডিং অন বাসা থেকে কোনটা কাছে। হ্যাঁ, তার মানে আসলে কি, ইজ হি দ্য ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজার, আর আই এম মেকিং দ্য ডিসিশন অ্যান্ড হি ইজ জাস্ট হ্যাপি উইথ। সো দেয়ার ইজ আ স্পিল ওভার। এটা একটা সোশিওলজিক্যাল ডিসিপ্লিন আছে যেটাকে বলে সোশ্যাল নেটওয়ার্ক। সো এখানে একটা সোশ্যাল নেটওয়ার্ক আছে, মানুষজন আসলে ইন্ডিভিজুয়াল ফাংশন করে না, ইন্ডিভিজুয়াল রেশনালিটির জায়গাটা থেকে অলরেডি ইকোনমিক্স আস্তে আস্তে বের হচ্ছে, বাট এখানে একটা স্পিল ওভারের জায়গা ক্রিয়েট হচ্ছে আস্তে আস্তে। সো আমি বলছি যে আমার যে ম্যাক্রো মডেলটা হবে যেটাকে আমি কাজ করতে চাই, সেখানে আমি স্পিল ওভারটাকে সহ ক্যাপচার করি। সো আমার ম্যাক্রো মডেলের ডিফারেন্স আছে। এটা শুনছে এটা হচ্ছে গিয়ে পরের ইন্টারভিউ, এটা টেকনিক্যাল ইন্টারভিউতে প্রিডকের সাথে আমার কথাবার্তা শেষ, সে আমাকে কোথায় কত রেন্ট এগুলো বলতেছে। সো তারপরে শেষ, ডান। এর পরের ইন্টারভিউতে আসছে হচ্ছে হ্যানসেন আর ইউরেনমা, দুজন আমাদের দুজন প্রফেসর, তাই সেই দুজন। ওখানে আমার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কথা হয়েছে, অ্যান্ড ওখানে তারা আমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে ডায়নামিক অপটিমাইজেশন। ডায়নামিক অপটিমাইজেশন আসলে কী করছে, ওখানে আমি তারপর ওদেরকে বলছি যে আমি কী কী টপিক করছি, নট আমি স্যার আমি ম্যাথটা করছি আপনাকে এখন করে দেখাবো, করে দেখানো দরকার, ইউ জাস্ট টেল হিম যে আমি কী টপিকে পড়ছি। সো তোমার কোর্স তুমি ভুলে যাও, আমি কোনো সমস্যা, তুমি এই কোর্স করছো ভুলে যাও, আমি তো নিজেরই মনে থাকে, আমি টাইম সিরিজে কী করছি আমার অত ভালোভাবে মনে নেই, সরি স্যার। হ্যাঁ, হয়তো ডিরাইভেশনগুলো পারবো না, কিন্তু আই নো যে ভার কি, মানে ভার টপিকটা যে স্যার পড়াইছিল আই রিমেম্বার দ্যাট।
That's more important. হ্যাঁ, দ্যাটস হোয়াট ইম্পর্টেন্ট, ফ্যামিলিয়ারিটি, রাইট? সো ওইটাই তোমার কাছে ওরা দেখতেছে। তো তারপর আমাকে জিজ্ঞেস করছে যে ডায়নামিক অপটিমাইজেশন, যেটা ডায়নামিক প্রোগ্রামিং, ওখানে একটা ডায়নামিক প্রোগ্রামিং পার্ট থাকে, ওটা আসলে প্রোগ্রামিং না, এই ইউটিলিটি ফাংশনটাকে সেট করে ওরা বসে বসে সলভ করে। হ্যাঁ, সো ডায়নামিক প্রোগ্রামিংটাকে আসলে আমাদেরকে কোড করে করাইছে, ওয়াজ ইট কম্পিউটারাইজড, এটা জিজ্ঞেস করছে। এখন আমি জানি যে যদি আমি ওখানে বলি যে না, বা and I was right. So আমি বলছি ওকে, সো হ্যাঁ বলছি। আবার বলছে আমাদের কিসে বলছে। এখন কথা হচ্ছে যে এটা আমাদেরকে আমাদের ডিপার্টমেন্টে পড়ায়। ডায়নামিক অপটিমাইজেশন কোর্সটা আছে, ডায়নামিক প্রোগ্রামিংকে দিন স্যার ওখান থেকে লেখা শুরু করবে, এখানে সবশেষ শেষ হবে। হ্যাঁ, অথবা আর যদি একটা বোর্ড লাগতে পারে লাগবে, হ্যাঁ, কিন্তু সেটা কেউ কম্পিউটারাইজড করে দেয়, কিন্তু এটা তো আমার কম্পিউটারাইজেশন লাগবে। এখন কী করবো? তারপর আমাকে বললো যে এটা কিসে করছো, হ্যান্ডসাম জিজ্ঞেস করলো যে কিসে করছো। তারপর আমি বললাম যে স্যার এখন আমাদের তো এগুলো পড়ায় না। আমি তারপর বলছি যে আমি এটা হচ্ছে ডাইনারে, ডাইনার বলতে একটা ম্যাথল্যাবের একটা লাইব্রেরি আছে, হচ্ছে ডাইনার। ডাইনারটা আমি করছি কবে জানো? সেটা হচ্ছে মাস্টার্সের সেকেন্ড সেমিস্টারে অ্যাডভান্স ম্যাক্রোইকোনমিক 2, যেটা তোমাদের যারা মাস্টার্স করবে ওদের মধ্যে থেকে 3 জন নেবে মাত্র। হ্যাঁ, 3 জন নেবে, 3 জন থেকে 4 জন, আর কেউ নেবেই, আমি গ্যারান্টি দিতে পারছি ম্যাক্রোইকোনমিক্স 2 কেউ নেবে। হ্যাঁ, ওইখানে দিন স্যার ডাইনারের উপর 2টা লেকচার, ওই ক্লাস আমি নিজেই নিয়ে নেব। তো আমি ক্লাসে আসছিলাম হচ্ছে যে সফটওয়্যারটা দেখার জন্য হাউ ইট ওয়ার্কস, ওটাই দেখে গেছি, ওটাই দেখেছি। তারপরে ওইটা আমার দেখার রিজন ছিল, সিন্স আই ওয়ান্ট টু পারসিউ ম্যাক্রোইকোনমিক্স ইন দ্য ফিউচার। সো ম্যাক্রোইকোনমিক্সের রিসার্চ আসলে কীভাবে হয় আমি ওটা নিয়ে অনেকদিন থেকে 8-9 মাস থেকে আমি নিজেই ভাবতেছি, মানে এই বছরই হয়তো ফেব্রুয়ারি মার্চে শুরু করেছি। তো সেখানে কম্পিউটেশনাল ইকোনমিক্স বলতে একটা আবার ডিসিপ্লিন আছে, আবার আরেকটা। হ্যাঁ, ওইখানে যেটা করে সেটা হচ্ছে যে তোমার ইকোনমিক প্রবলেমগুলো, যেটা ধরো আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার সলভ করি না, ল্যাগ্রেঞ্জ দিয়ে ইউটিলিটি সেট করি, ইউটিলিটি ম্যাক্সিমাইজ করি, হ্যাঁ এগুলো তো আমরা অহরহ করছি, বাট এগুলো ওরা কেউ করে, এগুলোর জন্য কোড করে করা যায়। সো তুমি কয়েক লাইন কোড লিখবা, ইকুয়েশন ডিক্লেয়ার করবা, প্যারামিটার ডিক্লেয়ার করবা, তারপর জাস্ট একটা কোড সলভ, কোন ফর্মুলা সলভ করবে এটা ডান, বাট এটা করতে হবে। সো এইগুলো আমার কিছু এক্সপোজার ছিল, সো গেল এটা। তো এরপর আমাকে সাথে সাথে একটা মেইল আসলো 2 মিনিট পরে যে আমাকে নেক্সট আরেকটা টেস্টের জন্য ডাকা হয়েছে, উইচ ইজ কম্পিউটেশনাল টেস্ট। অ্যান্ড এখানে কোনো ডেটা ম্যানিপুলেশনের কিচ্ছু থাকবে না, এখানে পুরোটাই হবে কম্পিউটিং। সো ইটস অ্যাবাউট মাই ম্যাথমেটিক্স। এখন কম্পিউটেশনাল টেস্টের লেভেলটা একটু হার্ড, ইট ওয়াজ ভেরি হার্ড। সো কম্পিউটেশনাল টেস্টটা আসলো, প্রথম প্রশ্ন ছিল হচ্ছে জিআইএস-এর, তোমাকে জিআইএস বুঝো, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। সো একটা অ্যামাজন ম্যাপের উপরে হচ্ছে 2টা মানে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির একটা ডেন্সিটি ম্যাপিং করে দেখাতে হয়েছে, এটার সাথে ওখানে চাষাবাদ হয় কিনা সেটা রিলেশনশিপ। হ্যাঁ, সো এটা ডান। এর পরের যা আসছে পুরাটাই হচ্ছে গিয়ে এই কম্পিউটেশন, যে আমি একটা কম্পিউটেশনাল মডেল বানাইতে পারি, আর এটা আমাদেরকে পড়ানো হয়। সেটার ভেতরে ডায়নামিক অপটিমাইজেশনও ছিল, আবার রিয়েল অ্যানালাইসিস ইউজ করে একটা প্রুফও করতে হয়েছে, যে একটা পার্টিকুলার সিস্টেম গসিয়ান কিনা। তোমাকে এখানে কি রিয়েল অ্যানালাইসিস দিচ্ছে গসিয়ান কি, গসিয়ান কি, গসিয়ান কি আমি তো রিয়েল। আচ্ছা, পরে পরে হয়, পরে আসবে। বেসিক্যালি হ্যাঁ, গসিয়ান মেজর। আচ্ছা, আমি খুব সিম্পলিফাই করে বলি। সো ইটস ধরো আমরা তো নর্মাল ডিস্ট্রিবিউশন এক্স ওয়াই দেখি, সো ওয়েন উই মেক ইট মাল্টি ডাইমেনশনাল, তখন 3 ডাইমেনশন 4 ডাইমেনশন 5 ডাইমেনশন যখন হয়ে যায় তখন ওটার যে নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে গসিয়ান ডিস্ট্রিবিউশন। ভেরি সিম্পল। আমাদের বসতে আপনি তো আজাদ স্যারের ম্যাথে আছেন, আপনারা তো রিয়াল কি নিছেন, আপনারা সাইড বাই সাইড। আচ্ছা, ওকে, সমস্যা নেই। মানে সো ওখানে প্রবলেমটা ছিল একটা টাইমের প্রবলেম। মানে রিয়েল অ্যানালাইসিস তোমাদের এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটিক, একটা টাইম পিরিয়ডের সব। তা আমারটা ছিল ডায়নামিক, এই পিরিয়ড থেকে ওই পিরিয়ড, ওই পিরিয়ড এরকম ইনফাইনাইট প্রবলেম। ইউ হ্যাভ টু কম্পিউট দ্যাট, সলভ ইট।
আর লাস্টে গিয়ে একটা ছিল যেখানে হচ্ছে আচ্ছা ওইটাতে যাবো না, ওগুলো বাদ, বাট একটা কম্পিটিশন টেস্ট ছিল। সো এরপরে আমাকে আবার ডাকছে, ওই কম্পিটিশন টেস্টটা আসলে আমি করছি নাকি আমার কোনো সিএসসির ফ্রেন্ড করছে সেটা বোঝার জন্য। তারপর ওখানে আমার বসে বসে ওদেরকে বুঝাইতে হয়েছে যেটা কেন কোনটা কীভাবে সলভ করছি না করছি সব। এরপরে ওরা আমাকে ওটা শোনার সাথে সাথে ওরা আমাকে দ্যাটস হাউ ইট। কতগুলো স্টেজ পার করছে আই ফরগট, এনিওয়ে ইটস আ লং জার্নি। না, ইটস লাইক হচ্ছে সিন্স আই ওয়ান্টেড টু পারসু ম্যাক্রো, সো আমার কম্পিটিশনাল মডেল শিখতে, সো আমি এটা নিজেই শিখতেছি। সো হ্যাঁ, 8-9 মাস, ইট হ্যাজ বিন 8 to 9 months সিন্স আই হ্যাভ বিন লার্নিং কম্পিটিশনাল মডেলিং, অ্যান্ড এটা জাস্ট কাজে লেগে গেছে, এটার কোনো পারপাস ছিল। সো আই জাস্ট ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড যে ফ্রন্টিয়ার ম্যাক্রো রিসার্চগুলোতে কী করে, অ্যান্ড আই ওয়ান্ট টু রেপ্লিকেট দেয়ার কোডস অ্যান্ড মডেলস। সো সেটাই আমি চাচ্ছিলাম যে আমি এটাই করবো, অ্যান্ড ওটাই করতেছিলাম আসলে। সো অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস ওপেন বুক এক্সাম, তো সো তোমার আসলে যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা তুমি পাবা। সো তোমার ধরো ডিআইডি দেখি, ইটস ফাইন, তুমি ডিআইডি এরকম করো, কিন্তু তুমি জানো যে তুমি কোন জায়গায় গেলে ডিআইডির ম্যাটেরিয়ালগুলো পাবা, ওখান থেকে নিয়ে ইউজ করতে পারো, সমস্যা নেই। তুমি যদি চ্যাট জিপিটিতেও কোড লিখতে পারো, চ্যাট জিপিটিকে বুঝায়, চ্যাট জিপিটি বুঝে না ভাই, অনেক স্টুডেন্ট বুঝে। সো ওকে তুমি যদি বুঝায় নিয়ে এসে কোড নিয়ে আসতে পারো, বাট ওকে বুঝাইতে লাগে তোমার প্রপারলি বুঝতে হবে। সো আই গেস দ্যাটস হাউ দেন প্রসেস চলতেছে। অ্যান্ড এটাই আসলে একটা আমারটাও অনেক কঠিন ছিল, ইউজুয়ালি এতগুলো প্রসেস হয় না। প্রিন্সটনে একটাতে, যেটা প্রিন্সটনে একটাই ফাইনাল ছিলাম আমি, ওটাতে হচ্ছে কি ওই ইন্টারভিউর পরে ক্লোজ করে দিয়েছে। সো ইন্টারভিউতে ডাকছে, রিসার্চ ইন্টারেস্ট মিলানোর চেষ্টা করছে, ডান। তারপরে হাসান ভাই নর্থ ওয়েস্টার্নে যেটাতে বললো, ওটাতেও এরকম 2টা স্টেজই শেষ হয়ে গেছে। সো ইউজুয়ালি 2টা থেকে ইভেন মাঝে মাঝে যেটা হয় যে এটা আসলে বলা ঠিক না, লেটার অফ রেফারেন্স মানে যে এলোয়ারটা লিখবে, রেফারি যদি খুব স্ট্রং হয় তাহলে নিয়ে তখন আর কোনো টেস্ট হয়। বাট এটা আসলে উই ক্যান্ট এইম ফর দ্যাট, কারণ বাংলাদেশ থেকে এটা খুবই কঠিন। হ্যাঁ, ইউজুয়ালি মানে ওরা যতই এখানে কোয়ালিফাইড হোক না কেন, যত ভালো জায়গা থেকেই সে পিএইচডি করে আসুক না কেন, তার এটাকে কেয়ার করে। সো এটা আর কীভাবে ওয়েস্টার্ন মেন্টালিটি। অ্যান্ড এখন একটা ইম্পর্টেন্ট লেসন যেটা তোমাদের জন্য, সেটা হচ্ছে যে তোমার এত কিছু শেখার সময়, এখন ধরো আমি ম্যাথল্যাব শিখছি, আমি পাইথন শিখছি, আর শিখছি, স্টেটা শিখছি, কেন আমার কাছে এখন এসে মনে হচ্ছে ইট ওয়াজ টোটালি ইউজলেস, আই ওয়েস্ট মাই টাইম। আসলে আই ডিডন্ট, বাট কিছুটা আই ওয়েস্টেড মাই টাইম। সো ইউ নিড টু লার্ন অ্যাকচুয়ালি ওয়ান প্রোগ্রামিং অর ওয়ান ল্যাঙ্গুয়েজ যেটা সব জায়গায় থাকে। যেমন আমি কয়েকদিন আগে আই ইনভেন্টেড যে পাইথনের ভেতরে একটা লাইব্রেরি আছে স্টেটার, যেটাকে ওপেন করে দিলে তারপর স্টেটার মতন করে সব লেখা যায়, স্টেটা করা যায় পাইথনের ভিতরে। পাইথনের ভেতরে আরও করা যায়, পাইথনের ভেতরে ম্যাটল্যাবও করা যায়। ম্যাটপ্লট লিভ টান দিল, ইম্পোর্ট, আচ্ছা বাট এনিওয়ে, সো নামপাই ওগুলো টান দিয়ে ইজিলি ম্যাটল্যাব করা যায়। সো তাহলে কি আসলে কী শেখা হচ্ছে? ম্যাটল্যাবও সব করা যায়, ম্যাটল্যাব ইজ ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড ম্যাটল্যাবের পাইরেটেড ভার্সন খুবই তাড়াতাড়ি ওরা কেন যেন ধরে ফেলে। হ্যাঁ, সো আমাকে মতনু স্যারের একজন কলিগ শেয়ার করেছিল ম্যাটল্যাবের একটা পাইরেটেড ভার্সন, এর পরের দিন সবারটাই বন্ধ হয়ে গেছে। সো আই থিঙ্ক যে শেয়ার করার কারণে কোনোভাবে ধরা খেয়ে গেছে, আমি একটা ইনস্টলেশনে ঝামেলা করেছি, আই থিঙ্ক। সো ইয়া, মেবি নট ম্যাটল্যাব, বাট আমার মনে হয় যে সেটা তুমি যেখানেই যাও, ইভেন কর্পোরেটেও যদি যাও বা আইএনজি এনজিওতেও যদি যাও, আর বাইরে যদি একাডেমিয়া পার্সিউ করার ইচ্ছা থাকে, তাহলে আই থিঙ্ক হোয়াট ইউ শুড ইকুইপ উইথ, আমি খুবই ন্যারো পয়েন্ট অফ ভিউ দিচ্ছি, সেটা হচ্ছে মেবি পাইথন। বিকজ আমার কাছে মনে হয় যে পাইথন ইজ ফ্রি, ইটস আ ফ্রি প্ল্যাটফর্ম, যেখানে তুমি আরও কিন্তু অনেক প্যাকেজ মাঝে মাঝে কিনতে হবে, খুবই কম, কিন্তু আর অনেক লিমিটেড, আরেক কম্পিউটেশনাল কাজ করা একটু কঠিন, কিন্তু পাইথনে তুমি সব করতে পারো। জিআইএস থেকে শুরু করে তুমি যদি বলো আজকে আমি একটা এআই বানাবো, ইউ ক্যান ডু দ্যাট, রিগ্রেশন করবো, ইউ ক্যান ডু দ্যাট, হোয়াট নট। পাইথন দিয়ে তুমি আরেকটা পাইথনও বানাতে, মানে এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে এটা দিয়ে আরেকটা কোডিং ল্যাঙ্গুয়েজ বানানো হচ্ছে। হ্যাঁ, সো আই থিঙ্ক you guys should start working in Python. যদিও আমাদের ডিপার্টমেন্টে তোমাদেরকে ইকোনমিক্স শেখানোর সময় স্টেটা দেখাবে, জোগাড় স্যার হয়তো টাইম সিরিজে স্টেটা দেখাবে। হ্যাঁ, স্টেটা ইজ গুড, স্টেটা ইজ হ্যান্ডি। লাইক পাইথনে একটা রিগ্রেশন করার আগে 8টা কোড লিখে নিয়ে আসতে হয়, যে এই লাইব্রেরি ওই লাইব্রেরি এটা সেটা করে তারপরে হয়তো রিগ্রেশনটা লিখতে হয়।
স্টেটাতে হয়তো এক লাইন লিখে স্টেটাতে জাস্ট তুমি ডাটা বসাই রিলেশন এটা হয়ে যাবে, আর কিছু করতে হবে। ওটা পাইথন একটু কমপ্লিকেটেড, আর পাইথন ইজ কি বল, পাইথন ইজ ভেরি ওয়াইডলি ইউজড এন্ড ইটস আ ভেরি ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। সো এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা যদি তুমি ইউজ করতে পারো তাহলে তোমার মোটামুটি ইউর সেট ইন কোডিং। সো অ্যান্ড একটা অ্যাপ্রোচ উইথ দ্য কোডিং শুড বি যে তুমি কোডের সাথে মানে কোডিংটা এভাবে করবা যে আই এম টকিং উইথ দ্য কম্পিউটার। আমি ওকে বলতেছি এটা কর, আমি ওকে কমান্ড দিচ্ছি, লাইক কমান্ডের ক্ষেত্রে দিচ্ছি এভাবে, আই এম কমান্ডিং হিম টু ডু ইট। সো ওই জিনিসটা তুমি বুঝতেছো, ইটস লাইক আনাদার ল্যাঙ্গুয়েজ। তুমি ধরো ফ্রেঞ্চ শিখতেছো, হ্যাঁ ওইরকম তুমি একজনের সাথে কথা বলবা, তুমি কম্পিউটারের সাথে কথা বলার ল্যাঙ্গুয়েজটা শিখতেছো, উইচ ইজ ইন পাইথন। সো আই থিঙ্ক জোমার স্যার হ্যাজ আ কোর্স কামিং আপ, লাইক ইন ওয়ার্কশপ। আজকেই আছে। ও চলছে। But yeah, mostly intro. But আমি মনে করি Stata and Python শিখা উচিত if we are sticking to economics. Yeah, Stata is hand. If we are sticking to economics, then if we are moving towards Data science by advanced. So yeah, Python তো শিখতে হচ্ছে, Python and Stata করতে পারবে। হ্যাঁ, plus if we are মানে আমরা যদি future expect করি, then future I think we are moving towards Python. So I think পরে আমাদের in 10 years আমরা হয়তো Stata-কে যেহেতু আমরা পারতেছি না মানে Stata code we might also ইন্ট্রোটা স্টেটাস দিয়ে বলো। introটা right introটা Stata এরপরে একটু হাই লেভেলে পাইথন। I don't agree actually. আমি পাইথন দিয়ে সবার জন্য কিছু না। Sir just said যে কবিতার মতন Python লেখা যাবে না। So what I'm trying to do in data science community, I'm trying to get data sets from Kaggle, data science community, and ওখান থেকে now I'm trying to do drills. তো এটাকে ইকোনমিক্স ফিল্ডে অ্যাপ্লাই করে ব্যাস স্যার অলরেডি সেট যে স্টেটাটা আসলে ইকোনমিক্স স্টিক করার জন্য স্টেটার ছাড়া অন্য অপশন না whatever you can do in Stata you can do more in Python. But these things I don't think it's visible in Python. It's of course visible. I have done it in Python. So you talked about that library. Yeah, Python, there are lots of Python. It's easy to make libraries. So Python. লাইব্রেরিটার নাম দিয়ে Stata বোধ হয়। আমি এখনো Stata লাইব্রেরি ইউজ করি না, since I know Stata, I have Stata. So why would I use Stata in Python? So anyway, but flexibility is available. I use a dynamic system. এখান থেকে স্টেটার একটু আগে ইয়ে করো, পরে হচ্ছে পাইথন থেকে Whichever works for you. এক একজনের জন্য এক একজনের জন্য এক এক রকম, there is no defining moments. Oh হ্যাঁ, so Mahathir was saying যে how do we, মানে আমি